সুস্থ দেহে সুস্থ মন, এই নিয়ে আলাপন, এই নিয়ে আমাদের আলোচনা। একে কেন্দ্র করে প্রায় ৭১টি বিষয়ের উপর আলোচনা হয়েছে। আজকে ৭২ আলোচনায় আমরা একত্রিত হয়েছি। উপস্থিত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়, বিভাগের ডক্টর অলোক সেন বর্মন মহাশয়, ডক্টর মৃত্যুঞ্জয় দাস মহাশয়, এছাড়া আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী যারা উপস্থিত আছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। উপস্থিত সকলকে নমস্কার জানাচ্ছি যারা আমাদের মহাবিদ্যালয় ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয় থেকে উপস্থিত আছেন, সবাইকেই শুভ সন্ধ্যা, নমস্কার এবং যথাস্থানে প্রণাম জানাচ্ছি। আমাদের এই ৭২তম পর্বে যে সমস্ত ছাত্রছাত্রী, শারীরশিক্ষা প্রেমী, ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ যারা উপস্থিত হয়েছেন, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে ৭২তম পর্বের শুভ সূচনা করার জন্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়কে অনুরোধ করব ওনার স্বাগত ভাষণের মাধ্যমে আজকের ৭২তম পর্বের শুভ সূচনা করার জন্য। নমস্কার। সুস্থ দেহে সুস্থ মন, এই নিয়ে আলাপন। পশ্চিমবাংলার আদিবাসী অধ্যুষিত এলাকায় অবস্থিত সেবা ভারতী মহাবিদ্যালয়। এই সেবা ভারতী মহাবিদ্যালয়ের প্রচেষ্টায় সুস্থ দেহে সুস্থ মন আলাপন নামক এক লেকচার সিরিজের ব্যবস্থা করা হয়েছে, যার আজকের দিনের পর্ব ৭২তম পর্ব। ৭১তম পর্ব আমরা অতিক্রম করে এসেছি, আজকে তার ৭২তম পর্ব। এই পর্বে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মহাবিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাবৃন্দ, মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি। এবং আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে যে সমস্ত শিক্ষার্থী উপস্থিত আছেন, পশ্চিমবাংলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মহাবিদ্যালয়ের সবাইকেই স্বাগত জানাচ্ছি। ৭১তম পর্ব পর্যন্ত যে সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, রিসোর্স পার্সন, তাদের নিজস্ব ভাবধারার দ্বারা আলাপনকে সমৃদ্ধ করেছেন, সবাইকেই মহাবিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ৭২তম পর্বে উপস্থিত আছেন ডক্টর রাজর্ষি কয়াল মহাশয়, যিনি এইচওডি ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, পিংলা থানা মহাবিদ্যালয়, পশ্চিম মেদিনীপুর। মহাবিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। ওনার সুচিন্তিত মতামত সম্পর্কে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। বক্তব্য আমি দীর্ঘায়িত না করে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আবার সবাইকে এই স্বাগত জানিয়ে আমার এই স্বাগত ভাষণ শেষ করছি। নমস্কার। নমস্কার, ধন্যবাদ স্যার আপনাকে। প্রতিবারের ন্যায় এবারও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়ের স্বাগত ভাষণের মাধ্যমে আজকের ৭২তম পর্বের শুভ সূচনা হয়েছে। আজকে যাকে কেন্দ্র করে আমাদের এই আলোচনা, যিনি আমাদের আজকে বিস্তারিতভাবে আলোকপাত করবেন, ডক্টর রাজর্ষি কয়াল মহাশয়। ওনার সম্পর্কে আমরা দু চার কথা জানার জন্য আমাদের মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মৃত্যুঞ্জয় দাস মহাশয়কে আগ্রহ করব ওনার সম্পর্কে দু চার কথা বলার জন্য। ডক্টর দাস স্যার। ধন্যবাদ কেশব স্যার। নমস্কার, শুভ সন্ধ্যা। সুস্থ দেহে সুস্থ মন, এই নিয়ে আলাপন শারীরশিক্ষা প্রসঙ্গের ৭২তম পর্বে আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, আজ আমাদের সঙ্গে থাকবেন ডক্টর রাজশ্রী কয়াল মহাশয়। ডক্টর রাজশ্রী কয়াল মহাশয় সম্পর্কে দু চার কথা বলার আগে উপস্থিত সমস্ত শিক্ষা তথা শারীরশিক্ষা জগতের শ্রদ্ধেয় অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ
শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের সকলকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং নমস্কার জানিয়ে আমি দু চার কথা বলবো আজকে আমাদের মুখ্য আলোচক সম্পর্কে। ডক্টর রাজশ্রী কয়াল মহাশয় ইতিমধ্যেই আমাদের মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যক্ষ মহোদয় তার স্বাগত ভাষণের মধ্যে দিয়ে বলেছেন, পিংলা থানা মহাবিদ্যালয়ের শারীরশিক্ষা বিভাগের সম্মানীয় বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক রূপে নিযুক্ত আছেন 2010 সাল থেকে। ডক্টর রাজশ্রী কয়াল তার বেড়ে ওঠা তার জন্মস্থান মথুরাপুর, সাউথ চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। তার একাডেমিক রেকর্ডস, তিনি পিওরলি আমাদের এই শারীরশিক্ষা বিষয় নিয়েই তার অধ্যয়ন, তার চর্চা, তার বেড়ে ওঠা এবং তার গবেষণা আমরা এই বিষয়ের উপরে দেখি। তার একাডেমিক রেকর্ডস, তিনি 2002 সালে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার অন্তর্গত পিজিজিআই পিই বাণীপুর থেকে তিনি তার বিপিএড ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে সেই প্রতিষ্ঠান থেকেই, সেই স্বনামধন্য প্রতিষ্ঠান থেকেই তিনি মাস্টার ডিগ্রি অর্থাৎ এমপিএড সম্পন্ন করেন 2005 সালে। পরবর্তীতে তিনি 2009 সালে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শারীরশিক্ষা বিভাগ থেকে তিনি এমফিল সম্পন্ন করেন এবং তার পরবর্তীতে তিনি হাইয়েস্ট একাডেমিক ডিগ্রি পিএইচডি ও অর্জন করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শারীরশিক্ষা বিভাগের পক্ষ থেকে। এছাড়াও সর্বভারতীয় যে পরীক্ষা হয় আমাদের সাবজেক্টের নেট, তিনি সেটা 2007 ডিসেম্বরে পাস করেছেন এবং জুন 2008 পাস করেছেন। সেট পাস করেছেন 2008 সালে। এছাড়াও আমরা তার অন্যান্য যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ এনসিসি সি সার্টিফিকেট হোল্ডার, এছাড়াও আমাদের রিপাবলিক ডেতে যে প্যারেড হয় তিনি সেখানে অংশগ্রহণ করেছেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন, যেমন লক্ষ্মীনারায়ণ ব্যানার্জি মেমোরিয়াল অ্যাওয়ার্ড ইন 2002, লক্ষ্মীনারায়ণ ব্যানার্জি মেমোরিয়াল অ্যাওয়ার্ড ইন 2004, বীরেন্দ্র কুমার মেমোরিয়াল অ্যাওয়ার্ড বাণীপুর থেকে যেটি দেওয়া হয় 2001-2 সালে তিনি পেয়েছিলেন। এছাড়া অ্যালামনি অ্যাওয়ার্ড বাণীপুর থেকে পেয়েছেন 2001-2 সালে এবং পরবর্তীতে প্রমীলা সুন্দরী পাল অ্যাওয়ার্ড পেয়েছেন বাণীপুর থেকে 2004-2005 শিক্ষাবর্ষে। অর্থাৎ এইরকম একজন বৃহৎ মানের মানুষকে আমরা পেয়েছি আজকে আমাদের এই 72তম পর্বে। তিনি শুধুমাত্র তার শিক্ষাগত ডিগ্রি অর্জন বা বিভিন্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তাই নয়, তার পাশাপাশি তিনি কর্মসেবা বা কর্ম করে চলেছেন শুধু সেই 2002 সাল থেকে। তিনি নিমপিট রামকৃষ্ণ মিশন আশ্রম বিদ্যাপীঠ জয়নগরে সেখানে 2002-3 সালে শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। পরবর্তীতে তিনি মির্জাপুর এগ্রি ইন্ডাস হাই স্কুল মথুরাপুর, সাউথ চব্বিশ পরগনা, সেখানেও তিনি প্রায় 4 বছর কর্মে নিযুক্ত ছিলেন। পরবর্তীতে নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলে, যেটি উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত, সেখানে তিনি 2008 থেকে 2010 সাল পর্যন্ত শারীরশিক্ষার শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন এবং 2010 সালের পর থেকে অদ্যাবধি এখনো পর্যন্ত তিনি পশ্চিম মেদিনীপুরের পিংলা থানা মহাবিদ্যালয়ের শারীরশিক্ষা বিভাগের সম্মানীয় বিভাগীয় প্রধান হিসাবে এবং সহকারী অধ্যাপক হিসাবে কাজ করে চলেছেন। এছাড়াও তার কর্মজগতের পাশাপাশি তিনি প্রায় 17টি রিসার্চ আর্টিকেল পাবলিশ করেছেন বিভিন্ন জার্নালে। তাছাড়াও আমাদের পশ্চিমবাংলার বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম ডক্টর রাজশ্রী কয়াল, এ কারণে যে তার লেখা 10টি বই এখনো পর্যন্ত আমরা পেয়েছি, যেটি সরাসরি প্রত্যক্ষভাবে শারীরশিক্ষা জগতের সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষকে, বিশেষ করে আমাদের শিক্ষার্থীদেরকে আগামী দিনে আলোর পথ দেখাচ্ছে। এই ধরনের একজন মহতী মানুষকে আমরা 72তম পর্বে মুখ্য আলোচক রূপে পেয়ে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। তার যে সুচিন্তিত মতামত, তার যে অভিজ্ঞতা, তার যে আলোচ্য বিষয়, সে বিষয়ে আলোকপাত করে আমাদের সমৃদ্ধ করবেন, ঋদ্ধ করবেন, এই কামনা করে আমি আহ্বান করছি ডক্টর রাজশ্রী কয়াল মহাশয়কে। নমস্কার স্যার, আপনি শুরু করুন প্লিজ। নমস্কার, ধন্যবাদ ডক্টর মৃত্যুঞ্জয় দাস মহাশয়। আজ আমাদের আলাপনের যে বিষয়গুলোর উপর জোর দিয়ে এই সূত্রপাত, নতুন কিছু জানা, আজকের যে বিষয় সেটা আমি উচ্চারণ করতে এখনো শুদ্ধভাবে পাচ্ছি না। আমার বলতে কোনো দ্বিধা নেই এবং লজ্জাও নেই, নির্দ্বিধায় বলছি, এরকম একটা বিষয়ের উপর আমি আজকে জানার চেষ্টা করব বা আমাদের মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানবেন। সত্যি আমরা খুবই সমৃদ্ধ হব এই আশায় অপেক্ষারত। যদিও উচ্চারণটা আমি এরকম করার চেষ্টা করছি, স্বভাষা প্রেক্ষা, জানি না উচ্চারণটা কতটা শুদ্ধ হয়েছে, তবে একটা সত্যিই আমরা নতুন কিছু পাবো এই অপেক্ষায়, যেটা
প্রাক্তন উপাচার্য ডক্টর প্রফেসর অলোক ব্যানার্জি মহাশয়ের অনুরোধ ছিল যে নতুন কিছু একটা করা, নতুন কিছু একটা জানা। সেটা মনে হয় আমাদের এই টাইটেলটাই আজকে প্রত্যেককে সমৃদ্ধ করছে। আমরা একটা জিনিস আমাদের আজকের পর্বে খুব ভুল করে ফেলেছি, সেই জন্য প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমাদের স্বর্গীয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় তিরোধান করেছেন। পূর্ববর্তী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার চরণে প্রণাম জানাচ্ছি, ওনার শান্তি কামনা করছি আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমাদের এই আলাপনের পক্ষ থেকে। নমস্কার। স্যার, আপনি শুরু করুন। নমস্কার, শুভ সন্ধ্যা। শোনা যাচ্ছে কেশব স্যার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ কেশব স্যার এবং মৃত্যুঞ্জয় স্যারকে। এতক্ষণ যে কথাগুলো স্যাররা বললেন সেসব বাদ দিয়েই আমি বলবো, আমি কেবলমাত্র শারীর শিক্ষার একজন ছাত্র। ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার সহযোগিতায় কাবগারি সেবা ভারতী মহাবিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোপনে আসতে পেরে আমি ধন্য, গর্বিত এবং অত্যন্ত সম্মানিত। এই জন্য প্রথমেই কৃতজ্ঞতা জানাই কলেজের অধ্যক্ষ মহাশয়কে, যার নেতৃত্বে আলাপনের এই দীর্ঘ পথ চলা। সেই সাথে অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি ও মহাবিদ্যালয়ের সমস্ত স্তরের সহকর্মী এবং স্নেহের ছাত্রছাত্রীদের জানাই আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। প্রণাম জানাই আলাপনের সাথে সংযুক্ত সমস্ত শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়কে। শিক্ষা তথা শারীর শিক্ষা জগতের এবং ক্রীড়াবিজ্ঞান জগতের সমস্ত শ্রদ্ধেয়, প্রণম্য ও গুণীজনদের জানাই যথাযথ সম্মান, শ্রদ্ধা ও প্রণাম। টাইটেল হিসেবে যে কথাটা কেশব স্যার বললেন, না তেমন কিছু না, উচ্চারণটা আছে সংস্কৃত, এটা শব্দটা নেওয়া আছে শ্বাস প্রেক্ষা। শ্বাস আমরা সবাই পরিচিত, ফিজিক্যাল এডুকেশনের বা তার আগের থেকে ক্লাস 8-9 থেকে আমরা এটা শ্বাস শব্দটার সাথে পরিচিত এই কারণে, বা তারও আগের থেকে শ্বাস ক্রিয়া, যেখানে আমরা সবাদ শ্বসন, অবাধ শ্বসনের কথা পেয়েছি। শ্বাস শব্দটার শিরোনাম দুটো, শ্বাস প্রেক্ষা আজকের যে শিরোনাম সেটা মূলত দুটো শব্দ নিয়ে গঠিত। একটা, প্রথমটা হলো শ্বাস, যেটা সমস্ত শ্বসন প্রক্রিয়ার মধ্যে থাকছে, আর প্রেক্ষা, প্রেক্ষা মানে দেখা। সত্যি কি আমরা শ্বাসকে দেখতে পাই? নতুন একটা টপিক হিসেবে আমি চেষ্টা করেছি সবার সামনে আনার। শারীর শিক্ষার কারিকুলামে এই রকম বিষয় এখনো পর্যন্ত অন্তর্ভুক্ত হয়নি। জৈন ধর্ম অবলম্বীদের মধ্যে যে মেডিটেশনের অংশ আছে, শ্বাস প্রেক্ষা মেডিটেশন, তার একটা অংশ। আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। উচ্চারণটা আমারই ভুল, এটা ইংরেজি বানানেও থাকতে পারত, কিন্তু যেহেতু সংস্কৃত শব্দটা, সে কারণে এইরকম একটু দেখতে লাগছে, আর অন্য কোনো কিছু নেই। আমরা এই আলোচনাতে চেষ্টা করব আমরা আদৌ শ্বাসকে কি দেখতে পাই, বা শ্বাসকে দেখার যদি কোনো প্রক্রিয়া থাকে সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। নতুন কিছু শেখানোর বিষয় না, আমি যতটুকু জানি সবার মধ্যে সেটাকে ভাগ করে নিতে চাই, এবং সেখানে যেখানে যদি কোনো অন্যান্য যারা শ্রোতা আছেন তাদের কোনো মতামত, মন্তব্য থাকে, সেটা আমি সাদরে গ্রহণ করব। আমরা শ্বাস শব্দটা বিভিন্ন ব্যাখ্যা পেয়েছি বিভিন্ন জায়গায়, কিন্তু শ্বাসকে প্রাণ হিসেবে আমরা ভাবতে বেশি ভালোবাসি।
যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। যতক্ষণ শ্বাস চলছে আমরা বেঁচে আছি, শ্বাস নেই আমরা আর নেই। সুতরাং শ্বাস শব্দটার সাথে প্রাণ শব্দটার ওতপ্রোতভাবে যুক্ত আছে। আমরা সেটা দেখতে পাচ্ছি। ব্রেথ আর লাইফ এককে আরেকজনের উপরে পরিপূরক, যে কারণে দেহ এবং মনের মধ্যে সেতু হিসেবে আমাদের ব্রেথ বা শ্বাস ক্রিয়াটা সেতুবন্ধ হিসেবে রচনা করে থাকে। বিপিএডে বা তার আগে গ্র্যাজুয়েশন লেভেলে আমরা পড়েছি যে শ্বসনতন্ত্র। সেই উপলক্ষে যদি আমি ধরে নিই যে সবার এটা জানা আছে যে 1 মিনিটে আমরা প্রায় 15-16 বার শ্বসন হার 1 মিনিটে প্রায় 15, অর্থাৎ 1 মিনিটে আমরা শ্বাস নেওয়া এবং ছাড়া এটাকে যদি একবার ধরি তাহলে আমরা 1 মিনিটে সেই কাজটা সম্পন্ন করছি 15 বার। 1 ঘন্টা সমান 60 মিনিট, আর 24 ঘন্টায় 1 দিন। তাহলে আমরা দেখব সারা দিনে আমরা প্রায় 21,600 বার আমরা ব্রিদিংটা কমপ্লিট করছি। এই ব্রিদিংটাই এখানে শ্বাস এবং প্রাণের অন্তর্গত। দেখা গেছে যে প্রাণীদের শ্বসন হার যত কম তাদের এফিসিয়েন্সি লেভেল, তাদের শ্বসনের কার্যকারিতাটা অনেক বেশি। কচ্ছপের আমরা জানি তার আয়ু অনেক বেশি, তার শ্বসন হার প্রায় 10-এর নিচে, 7 থেকে 8-এর কাছাকাছি 1 মিনিটে কচ্ছপের শ্বসন হার আমরা পাই। আর যত বেশি লাফালাফি বা দৌড়াদৌড়ি করি আমাদের শ্বসন হারটাও বেড়ে যায়, এটা আমরা ইতিমধ্যে জেনেছি। যদি আমরা সেটাকে এই ব্রিদিংটাকে রিওরিয়েন্ট করতে পারি, অর্থাৎ সেটাকে আমরা যদি কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের অক্সিজেন কনজাম্পশন করার ক্ষমতা এবং কার্বন ডাই অক্সাইড এলিমিনেশনের ক্ষমতাটা আরো অনেকটা বেড়ে যাবে। শ্বাস বা ব্রিদিং এর দুটো পার্ট আছে, একটা এক্সটার্নাল পার্ট, একটা ইন্টারনাল পার্ট। বহিস্থ শ্বসন, অন্তঃস্থ শ্বসন। আমরা জানি, অন্তত বিপিএডে পড়ছি যারা, তাদের এটা জানা অলরেডি হয়ে গেছে, যেটা বাইরের পরিমণ্ডল থেকে ন্যাজাল ক্যাভিটির মাধ্যমে ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই হয়ে লাংসের মধ্যে বাতাসটা আসছে। লাংসের মধ্যে অনেকগুলো অ্যালভিওলাই আছে যেগুলো বায়ুথলি নামে পরিচিত। এই বায়ুথলির চারপাশে থাকছে ব্লাড ভেসেলস। রক্ত যখন চলাচল করে তখন দেখা যায় যে ব্লাড ভেসেলসে কার্বন ডাই অক্সাইডের চাপ বায়ুথলির কার্বন ডাই অক্সাইডের চাপের থেকে বেশি, যে কারণে ব্লাড ভেসেল থেকে কার্বন ডাই অক্সাইডটা অ্যালভিওলাসের মধ্যে চলে আসে। আবার এটা দেখা গেছে যে অ্যালভিওলাসের মধ্যে অক্সিজেন যেটা থাকছে সেখানকার বায়ু চাপটা আবার ক্যাপিলারি যেটা ব্লাড ভেসেলস আছে তার থেকে বেশি। বেসিক প্রিন্সিপাল হচ্ছে যে যেখানে বাতাসের চাপ বেশি সেখান থেকে কম চাপের যুক্ত জায়গায় বাতাস সরাসরিভাবে চলে যাবে। এই কাজে আমাদের সবথেকে বেশি সাহায্য করে যে দুটো পেশি, তার নাম ডায়াফ্রাম এবং ইন্টারকস্টাল মাসল, যে যে পঞ্জরাস্থি পেশি। শুরুতে যে স্টার্নাম এবং রিবস বাইরের দিকে এবং সামনের দিকে বেরিয়ে যায়, ডায়াফ্রাম নিচের দিকে নেমে যায়, যার ফলে বক্ষ গহ্বরে একটা শূন্যতার সৃষ্টি হয়। ফলস্বরূপ বাইরের থেকে বাতাস আমাদের লাংসের মধ্যে চলে আসে এবং অ্যালভিওলাসগুলো পরিপূর্ণ হয়। বিপরীত ক্রমে যখন ডায়াফ্রাম তার পূর্ব অবস্থায় ফিরে যায় এবং স্টার্নাম এবং রিবস তাদের নিজের নিজের জায়গায় চলে আসে, তখন বক্ষ গহ্বরে যে একটা অতিরিক্ত চাপের সৃষ্টি হয়, যে চাপের ফলে যে পথে বাতাস ভিতরে এসেছিল সেই একই পথে নাসারন্ধ্র দিয়ে বাইরে বেরিয়ে চলে যায়। বিভিন্ন যৌগিক গ্রন্থ যেমন শিব সংহিতা, সিদ্ধ সিদ্ধান্ত পদ্ধতি বা বিভিন্ন যোগ চূড়ামণি, এই রকম যতগুলো
উপনিষদ আছে, প্রায় 108টার উপরে যোগ উপনিষদ আছে। সেখানে প্রাণবায়ুকে বিভিন্ন নামে ব্যাখ্যা করা হয়েছে। শ্বাসটাকে তারা প্রাণবায়ু হিসেবে দেখিয়েছেন। বাতাস যখন শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে, আমরা অক্সিজেন বা যেটাকে আমাদের কাজে কার্যকরী বায়ু হিসেবে পাচ্ছি, এটা ভিতরে গিয়ে ওর মধ্যে আরো অন্য অনেক কটা ফাংশনে তারা লিপ্ত হয়ে যায়। মূলত 5টা প্রধান বায়ু আছে, তার সাথে আরো 5টা উপপ্রাণ আছে। সেই প্রধান 5টা বায়ুর নামগুলো হলো, প্রথমেই আমরা পাবো প্রাণবায়ু। প্রাণবায়ুটা প্রথমে এটা থাকছে যে আমাদের চেস্ট, লাংস এই রিজিয়নে, বুকের কাছে, যেটা সরাসরি রেসপিরেশনের সাথে সাহায্য করে। এদের একটা শরীরের মধ্যে মুভমেন্ট আছে, যেটা দেখবো যে উপর থেকে নিচের দিকে প্রাণবায়ু আসে। যেমন আমরা দেখছি যে নাসা নেজাল ক্যাভিটি থেকে লাংসের দিকে আসছে, এটা এর ইনওয়ার্ড মুভমেন্টটা আমরা পাচ্ছি। এরপরে যেটা থাকছে সমান বায়ু, নেভাল অর্থাৎ নাভি অঞ্চলে সেটা থাকছে, এর একটা সাইক্লিক মুভমেন্ট থাকছে। এর কাজ ডাইজেশন, মেটাবলিজম এবং হোমিওস্ট্যাসিসটা মেনটেন করা। 3 নম্বর প্রধান বায়ু পাচ্ছি অপান বায়ু, যেটা নেভেল রিজিয়নের নিচে, নাভির থেকে নিচে, এর মুভমেন্টটা হবে নিচের দিকে, তীর চিহ্নতে দেখানো আছে। যদি কারো দেখতে হয় অসুবিধা হয়, এই স্ক্রিনে এটাকে পিন করে নিতে পারে, তাহলে সুবিধা হবে। সরি। আর দুটো 4 নম্বর বায়ু যেটা বলা হচ্ছে উদান বায়ু, সেটা বুক থেকে উপরে গলা, মাথা এবং তার উপরে আসছে। এখানে চার্টের ডান দিকে 2য় নম্বরে আছে। এর কাজ মূলত চিন্তা ভাবনা, মস্তিষ্কের অঞ্চলটাকে চিন্তা ভাবনা, কথা বলা, বৃদ্ধি, নার্ভাস সিস্টেমটাকে কার্যকরী করা, এই অংশ। এবং শেষ বায়ু যেটা পঞ্চপ্রাণের মধ্যে শেষ বায়ু আছে ব্যান বায়ু, সেটা সমস্ত পেরিফেরাল নার্ভাস সিস্টেম বরাবর জুড়ে থাকে, যার মূল কাজ হলো সার্কুলেশন, মুভমেন্ট, এই অংশগুলোতে। শুরু করেছিলাম যে আমরা একটা কথা বলে কোথায় আছে জৈন বা জৈন ধর্মাবলম্বীদের মধ্যে প্রেক্ষা মেডিটেশনটা ভীষণভাবে ব্যবহার করা হয়। জৈন ধর্ম ভারতীয় স্কুল অফ ফিলোসফির মধ্যে একটা অন্যতম। এর বিস্তারিত তফাৎ কোথায় আছে আমাদের আলোচনার মধ্যে থাকছে না। যেটা দরকার, প্রত্যেক ধর্মের কিছু ভালো গুণ আছে, সমস্ত ধর্ম বা বিশেষ করে এখানে জৈন দর্শনের মধ্যে, সেটাকে আমরা উপসম্পদা বলি। এইরকম 5টা উপসম্পদা আছে। নাম্বার 1 ভাবক্রিয়া, যেটা প্রেক্ষা প্রেজেন্ট মোমেন্ট। প্রেক্ষা আবার মনে করিয়ে দিই, প্রেক্ষা শব্দটা হচ্ছে দেখা। আমরা এর আন্ডারে 3টে শব্দ বেশি ব্যবহার করা হয়, সেটা হলো যে টু লিভ ইন প্রেজেন্ট মোমেন্ট। আমরা বর্তমানে বাঁচব, টু লিভ ইন প্রেজেন্ট মোমেন্ট। না এখানে অতীতের দিক, না এখানে ভবিষ্যতের দিক, কোনোটা না, আমরা বর্তমানে প্রেজেন্ট মোমেন্টেই বাঁচব। একমাত্র সেটা সম্ভব শ্বাসের মাধ্যমে। যতক্ষণ শ্বাস নিচ্ছি আমি প্রেজেন্টে আছি। আমরা কেউ বলতে পারবো না পাস্টের শ্বাসটা কি, বা আমরা রিকল করতে পারবো না। টু বি কনসাস অফ অ্যাকশন, আমরা যে কাজটা করব সেটাতে সচেতনভাবে, পুরোপুরি সচেতনভাবে কাজ করব এবং অ্যালার্টনেসটা যেন থাকে। দ্বিতীয় যে অংশটা হচ্ছে সেটা হলো প্রতিক্রিয়া রহিত। প্রতিক্রিয়া আমরা দেব না, আমরা রেসপন্ড করব। কেউ কোনো কিছু কথা বলল, তার প্রত্যুত্তর দেব, কিন্তু প্রতিক্রিয়াটা রিয়াক্ট করব না। 3 নম্বর অংশ মৈত্রী, বন্ধুত্ব, সবাই আমাদের সেটা থাকছে। মিতাহার, খাওয়া আমাদের কন্ট্রোল করতে হবে। লিমিটেড ফুড কনজাম্পশন, অধিকাংশ রোগের একটা বড় কারণ হচ্ছে আমাদের অতিরিক্ত খাবার। আমরা জানি আমাদের কতটা খাবার খেতে হবে, শারীরিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট যারা আছি তারা আমরা এটা মেনে চলি, অন্তত পক্ষে চেষ্টা করি। এবং 5 নম্বর হচ্ছে মিথ ভাষণ, অল্প, যতটা সাইলেন্স থাকা যায় বা লেস স্পিকিং, ন্যূনতম যতটুকু কথা বলার দরকার ততটাই।
শুরুতেই 1 নম্বরে যে যতগুলো পয়েন্ট আছে সেটা সেই টু লিভ ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট এবং টু বি কনসিয়াস অফ অ্যাকশন, এই ভাবনা থেকেই আজকের এই শিরোনামটা ঠিক করা হয়েছে। সেটা হচ্ছে শ্বাস প্রেক্ষা। শ্বাস প্রেজেন্ট মোমেন্টে আমাদের থাকা, এই প্রেক্ষা মেডিটেশনের একটা অংশ হচ্ছে শ্বাস প্রেক্ষা। এখানে যে দুজন পায়োনিয়ারের নাম আমরা করব তিনি হলেন আচার্য শ্রী তুলসী এবং আচার্য শ্রী মহাপ্রজ্ঞা। আমরা জানি যে জৈন ধর্মের যে প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ এবং 24তমতে পাচ্ছি আমরা মহাবীরকে। কিন্তু প্রেক্ষা মেডিটেশনটা খুব রিসেন্টলি এসেছে, খুব বেশি দিন নয়, 1975 খ্রিস্টাব্দে যখন আচার্য শ্রী তুলসী সংঘের অধ্যক্ষ ছিলেন, সেই সময় আচার্য শ্রী মহাপ্রজ্ঞাকে এই বিষয়ে বিস্তারিত পঠন পাঠন করে সবার পক্ষে, এনারা জৈন ধর্মের সাধু, কিন্তু যাতে গৃহীতের জন্য উপযোগী করে তোলা যায় সেই রকম একটা মেডিটেশনটা এনারা তৈরি করেছিলেন। প্রেক্ষা মেডিটেশনেরও আমরা শুনেছি যে ঋষি পতঞ্জলির যোগের কটা অঙ্গ? 8টা। এইরকম চতুরঙ্গ, ষষ্ঠ অঙ্গ, সপ্ত অঙ্গ, অষ্টাঙ্গ যোগ, অনেক নাম শুনেছি। যোগের সিলেবাসেও আছে, বিপিএড এর যোগের একটা পাঠ্য বিষয়ও আছে, সেখানে তোমাদের পড়তেও হচ্ছে। কিন্তু প্রেক্ষা মেডিটেশনটা সম্পর্কে এখনো পর্যন্ত আমরা সবাই জানি না। অদূর ভবিষ্যতে হয়তো আসতে পারে যে আমাদের কোর্স কারিকুলামের মধ্যে। এখানে দুটো ভাগ নেওয়া হচ্ছে, একটা সেকেন্ডারি টেকনিক এবং প্রাইমারি টেকনিক হচ্ছে মূল। সেকেন্ডারি টেকনিকটা দরকার হচ্ছে এই কারণে যে আমাদের তৈরি করা, যাতে করে আমরা প্রাইমারি টেকনিকের উপযোগী হই। এর মধ্যে কি কি থাকছে? মন্ত্র চ্যান্টিং, মুদ্রা, আমরা বিভিন্ন ধরনের হস্ত মুদ্রা এইরকম জানি, বা যৌগিক মুদ্রাও আছে। সেই অংশগুলো অনুশীলনের মাধ্যমে আমরা প্রাইমারি টেকনিকগুলোতে যাতে আরো বেশি করে পারদর্শিতা লাভ করতে পারি সেই বিষয়টা। 3 নম্বর আছে যোগাসন, 4 নম্বর আছে প্রাণায়াম। মূল যে প্রাইমারি টেকনিক, সেখানে 8টা ভাগ আছে। এখানেও আমরা বলতে পারি প্রেক্ষা মেডিটেশনও অষ্টাঙ্গ যোগের মতো, প্রেক্ষা মেডিটেশনও অষ্টাঙ্গ, তার 8টা অঙ্গ আছে। 1 নম্বর হচ্ছে কায়োৎসর্গ, কায়া উৎসর্গ, কায়োৎসর্গ, কায়া মানে আমাদের দেহ, সেটাকে উৎসর্গ করা। 2 নম্বর হচ্ছে অন্তর্যাত্রা। কিছুটা সংস্কৃত এবং কিছুটা হিন্দি উচ্চারণ থেকে এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, যে কারণে হয়তো শুরুতে শুনতে খটোমটো লাগবে, কিন্তু আদতে সেরকম কঠিন নয়। 3 নম্বর হচ্ছে লেসা ধ্যান। 4 নম্বরটা শ্বাস প্রেক্ষা। এখান থেকেই আমার টাইটেলের উৎপত্তি। বানানটা এখানে সহজ হয়েছে, এই বানানটা যদি শুরুতে থাকতো বুঝতে হয়তো অসুবিধা হতো না। 5 নম্বর আছে শরীর প্রেক্ষা। প্রেক্ষা হচ্ছে দেখা, শ্বাস, শ্বাসকে দেখব, শরীরকে দেখব আমরা। বডি স্ক্যানিং অলরেডি আমরা কম বেশি করেছি, বা বিপিএড এর সিলেবাসে যারা আছে তোমরা কম বেশি এখানে আছো। আর তাছাড়াও তো সেবা ভারতী মহাবিদ্যালয় যোগার ডিপ্লোমা চলছে, শুরু হয়েছে, সেখানে যোগের কোর্স কারিকুলামের মধ্যে কিছু কিছু থাকবে আশা করা যায়। তোমরা স্যারদের থেকেও জেনে নিতে পারো, আশা করবো ওখানে প্রদীপ্ত স্যারের থেকেও তোমরা অনেক বেশি জানতে পারো। পরেরটা হচ্ছে অনুপ্রেক্ষা। এখানে অনুচিন্তন, প্রেক্ষার পরে অনু, সেটা আমরা যেটা দেখছি সেটা নিয়ে ভাববো, সেই অংশটা পরবর্তীতে আসছে ভাবনা। আমরা যা ভাবি সেটাই আমরা হই, আমাদের থট প্রসেসই আমাদের তৈরি করে আমরা কেমন হতে চাই। এবং শেষ অংশ হচ্ছে চৈতন্য কেন্দ্র প্রেক্ষা। চৈতন্য কেন্দ্র প্রেক্ষা, এখানে কেন্দ্র বলতে যে শরীরের মধ্যে এক একটা পার্ট, সেই পার্টগুলোকে নার্ভ প্লেক্সাস, যেটা আমরা কুণ্ডলিনী যোগাতে পেয়েছি ষট চক্র, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর, এইরকমই হচ্ছে কেন্দ্র, নার্ভ প্লেক্সাস। তবে ওখানে 6টা আছে এবং সহস্রারকে ধরলে 7টা। এখানে চৈতন্য কেন্দ্র হচ্ছে 13টা। আসবো ওই অংশ পরে।
তার আগে এক একটা প্রসেসের মধ্যে যদি নেওয়া হয়, এক একটা সিটিং বা একটা প্যাকেজের মধ্যে যদি একবারে প্রেক্ষা মেডিটেশন করানো হয়, তো 4টে, প্রথম দুটো থাকছে কায়তসার, ইন্টারনাল ট্রিপ, পারসেপশন অফ ব্রিদিং, এইটাই হচ্ছে প্রেক্ষা, শ্বাস প্রেক্ষা এবং জ্যোতি কেন্দ্র প্রেক্ষা। যে 13টা আমাদের চৈতন্য কেন্দ্র আছে, তার মধ্যে একটা হচ্ছে জ্যোতি কেন্দ্র প্রেক্ষা। এ, বি এবং ডি ফিক্সড থাকে, চেঞ্জ হয় এই সি জায়গাতে। এখান থেকেই অনেকগুলো ভেরিয়েশনটা চলে আসে। কয়েকটা বলার চেষ্টা করব যাতে কিছুটা ধারণা আপনাদের দিতে পারি। এর জন্য একটা প্রিপারেশনের দরকার। আমরা বিপিএড এর ক্লাসের জন্য যেমন কোনো ক্লাসের জন্য প্রস্তুতি নিই, ওয়ার্মিং আপ, মূল স্কিল শিখলাম, লিড আপ গেম করলাম, তারপরে আবার কুল ডাউন করলাম। এরকম শুরুতে আমাদের প্রেক্ষা মেডিটেশনে যেতে গেলে একটা নির্দিষ্ট পশ্চার আছে। যে কোনো সুখাসন হতে পারে বা ফুল লোটাস পশ্চার, মানে পদ্মাসন থাকবে। যদি সেটা কেউ নাও পারে, সিম্পল ক্রস লেগ মানে বাবু হয়ে বসা, একটা পায়ের উপরে আর একটা। তাও যদি নাও হয়, কারো যদি অস্টিও আর্থারাইটিস রিলেটেড কোনো প্রবলেম থাকে, সিম্পল চেয়ারে বসে মেরুদণ্ড সোজা করে, ঘাড় সোজা করে বসবে। এটাই মুদ্রা। মুদ্রা, এখানে দুটো মুদ্রার কথা বলা আছে। জ্ঞান মুদ্রা, ছবিতেও একটা দেখানো আছে, বা আমরা এটা জানি যে বুড়ো আঙুল এবং তর্জনী দুটোকে মিলিয়ে সোজা করে দিলে সেটাই হচ্ছে জ্ঞান মুদ্রা। তারপরে আসছে বা আরেকটা বিতরাগ মুদ্রা। বিতরাগ মুদ্রা হচ্ছে অন্য কিছু না, বাম হাতের উপরে ডান হাতটা বসানো, বাম হাতের তালুর উপরে ডান হাতটা উল্টো দিক দিয়ে বসিয়ে বুড়ো আঙুল দুটো জুড়ে দেওয়া, এটাই হচ্ছে বিতরাগ মুদ্রা। প্রথমে বাম হাত নিলাম, তার উপরে ডান হাতটা নিয়ে নেব। ধ্যান মুদ্রাতে, যে কোনো ধ্যানের ক্ষেত্রে আমরা চোখটাকে খুব শান্ত আলতো করে বন্ধ করি। এরপরে যেটা হচ্ছে ধ্বনি, ওম একটা ধ্বনি, এইরকম দুটো ধ্বনি প্রেক্ষা মেডিটেশনে করা হয়। একটা হচ্ছে অরহম, প্রথমটা হচ্ছে ARHAM, অরহম। দ্বিতীয়টা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। মহাপ্রাণ ধ্বনি আর কিছুই না, মুখটা বন্ধ করে ভ্রামরী প্রাণায়ামে যেমন ভ্রমরের মতো গুঞ্জন করা হয়, সেইটাই এইটাই। অরহমটা হচ্ছে ওম উচ্চারণ যেমন করা হয় AUM, তারপরে একটা পজ সাইলেন্স থাকে, সেই রকম অরহম অরহম অরহম। 10 থেকে 12 সেকেন্ডে এক একটা করা হয়, যতটা দীর্ঘ করা হয়। এর সঙ্গে কিছু সূত্র থাকছে, বিবেক সূত্র, স্মরণ সূত্র, সেগুলো সরাসরি আমি ওই অংশে যাচ্ছি না। ওটা ধর্মীয় অংশে যদি কেউ ভাবতে পারে, বা যারা এখানে প্র্যাকটিস করে, প্র্যাকটিস করতে করতে সেই অংশে চলে আসা যেতে পারে। অল্প পরিসরে আমি চেষ্টা করছি যাতে শ্বাস প্রেক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকা, যে কারণে এই অংশটা আমার আলোচ্য বিষয়ের মধ্যে রাখা হচ্ছে না। কায়তসার কি বলা হলো? 1 নম্বর কায়তসার কোনটা, একটু স্কিপ করেছিলাম। কায়তসার অন্য কিছুই নয়, রিল্যাক্সেশন টেকনিক, অন্য কিছু না। কায়তসারটা হচ্ছে রিল্যাক্সেশন টেকনিক। অটো সাজেশন, অটো মানে নিজে, নিজে বলবো, নিজের উপরে অ্যাপ্লাই করব, নিজে বলবো, নিজের উপরে অ্যাপ্লাই করব। আমরা ক্লাসে যখন থাকি, আমরা ইনস্ট্রাকশন দিই, স্টুডেন্টরা পারফর্ম করে। কায়তসারের ক্ষেত্রে নিজে ইনস্ট্রাকশন দেব নিজেকে। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে ডিটাচমেন্ট অফ ইয়োরসেলফ ফ্রম ইয়োরসেলফ। ইউ সি ইয়োরসেলফ থ্রু ইয়োরসেলফ। স্বয়ং স্বয়ংকে দেখো, নিজে নিজেকে দেখো, অন্য কাউকে ইনস্ট্রাকশন দেওয়ার দরকার নেই। আমরা তৈরি হব নিজের জন্য, নিজের ক্ষেত্রে নিজেকে আরো বেশি করে স্পিরিচুয়ালিটির দিকে আপলিফট করব। এক্ষেত্রে অটো সাজেশনটা রিল্যাক্সেশনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। কায়তসার করতে গেলে যে কোনো পশ্চার আমরা নিতে পারি, সেটা দাঁড়িয়েও হতে পারে, বসেও হতে পারে, বা শুয়ে। আমরা দেখেছি মহাবীর বা ঋষভনাথের যে
মূর্তিগুলো দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ। এখানে কায়স্থের অটো সাজেশন যতগুলো দেওয়া হবে তার মধ্যে নেওয়া হবে মূল ভেদ বিজ্ঞান, ভেদ আলাদা করে দেওয়া, যেটা ডিটাচমেন্ট অফ সোল ফ্রম দ্য বডি। আমাদের যদি দুটো অস্তিত্ব দেখি, একটা দৈহিক অস্তিত্ব এবং আত্মিক অস্তিত্ব, নিজে নিজে ভাবা হবে বডি অচেতন, বডিটা চেতন নয়। আই এম লিভিং বিং, আমি চেতন, দেহ চেতন নয়। আমি দেহ নই, আমি আত্মা। বডি দৃষ্টির একটা অবজেক্ট, দেহ হচ্ছে একটা দ্রষ্টব্য বিষয়, আমি হচ্ছে দ্রষ্টা, অবজারভার। যদি আমরা মনে করি যে ক্লাসে টিচার এসছেন, পরীক্ষার হলে ইনভিজিলেটর আছেন, ইনভিজিলেটরের কাজ কি? পরীক্ষার্থীরা ঠিকভাবে কাজ করছে কিনা। আমরা নিজেকে এখানে যদি পরীক্ষার্থীর জায়গায় ভাবি এবং নিজেরই একটা অস্তিত্বকে যদি ইনভিজিলেটরের হিসেবে আলাদা করতে পারি, সেই অংশটাই হচ্ছে ভেদ বিজ্ঞান। এক্সপেরিয়েন্স ইয়োরসেলফ অ্যাজ এ পিওর নোয়ার অ্যান্ড পিওর অবজারভার, সার্বিক বা দ্রষ্টা হিসেবে নিজেকে ভাবো, নিজেকে দ্রষ্টা হিসেবে ভাবতে হবে। দৈহিক কাজ নিয়ে খুব বেশি মাথা ব্যথার কাজ নেই, মাথা ব্যথা করার কোনো কারণ নেই। যত আমরা এই সাজেশনগুলো নিজেদের দিতে থাকবো, তত আমরা ধীরে ধীরে দৈহিক যে সমস্ত ব্যথা বেদনা আছে তার থেকে আমরা অনেকটা বেশি রিল্যাক্সড হয়ে যেতে পারবো। যতক্ষণ না আমরা রিল্যাক্সড হতে পারি, ততক্ষণ না পরবর্তী অংশ আমরা ফুলফিল করতে পারবো না। এর দ্বিতীয় অংশে ইন্টারনাল ট্রিপ যাওয়ার আগে আমি আগে বলেছিলাম যে 13টা চৈতন্য কেন্দ্র আছে। এক ঝলক একটু নামগুলো দেখে নেওয়া যায়। আমরা ষট চক্রের ক্ষেত্রে আমরা 6টা পেয়েছিলাম, এখানেও একই রকম, এবং সেই লোকেশনটা থাকছে বডি পার্টস বা গ্ল্যান্ড, যেগুলো ষট চক্রের মধ্যেও থাকছে। মেরুদণ্ডের তলা থেকে মেরুদণ্ডের মাথা পর্যন্ত এই পর্যন্ত ষট চক্র আছে। তার উপরে এরা আছে 13 নম্বরে মাথার খুলির উপর পর্যন্ত আরো 2টো কেন্দ্র এখানে দিয়েছে। তলা থেকে উপরে উঠবে নামগুলো। প্রথমে সেন্টার অফ এনার্জি নামটা নেওয়া হচ্ছে, যেটা শক্তি কেন্দ্র বলা হচ্ছে। কোথায় না, বটম অফ স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের একদম তলা, যেটা গোনাডের কাছাকাছি। সেন্টার অফ হেলথ, স্বাস্থ্য কেন্দ্র, ঠিক গোনাডের থেকে প্রায় এই শক্তি কেন্দ্র থেকে একটু উপরে। তার উপরে থাকছে তেজাস কেন্দ্র, সেন্টার অফ বায়ো ইলেকট্রিসিটি, যেটা ন্যাভেল রিজিয়নে থাকছে, নাভি কেন্দ্রে থাকছে। এটা ষট চক্রের ওখানে থাকছে মণিপুর চক্র, একই জায়গা। 4 নম্বরে আছে সেন্টার অফ ব্লিস, আনন্দ কেন্দ্র। ষট চক্রে এটা থাকছে হৃদয় অঞ্চলে, অনাহত চক্র। কণ্ঠে থাকছে বিশুদ্ধি কেন্দ্র, সেন্টার পিউরিটি, যেটা থাইরয়েড গ্ল্যান্ডের কাছে থাকছে। সেন্টার অফ সেলিবেসি, এই অংশগুলো ষট চক্রের মধ্যে থাকে না, পার্টিকুলারলি এই অংশ। ব্রহ্ম কেন্দ্র, যেটা জীবের ডগাতে থাকছে। প্রাণ কেন্দ্র নাকের ডগাতে থাকছে, টিপ অফ দ্য নোজ। চাক্ষুষ কেন্দ্র, চাক্ষুষ চোখ, চোখকে হিন্দিতে চাক্ষুষ, সেইখান থেকেই নামটা আসছে। অপ্রমাদ কেন্দ্র, কান। অপ্রমাদ, এটা কি ভিজিলেন্স, যেটা বললাম যে পরীক্ষার হলে যেমন ইনভিজিলেটর থাকে, এই কাজ হচ্ছে আমাদের ভিজিলেন্সের মতো। আমরা ভুল কিছু করলে আমাদের সতর্ক করে দেয়া। আইব্রো মানে ভ্রুর 2টো মাঝে থাকছে দর্শন কেন্দ্র, যেখানে ত্রিনেত্র আমরা দেবদেবীদের দেখেছি। দর্শন কেন্দ্র, যেখানে পিটুইটারি গ্ল্যান্ডটা থাকছে। 11 নম্বর সেন্টার অফ এনলাইনমেন্ট, জ্যোতি কেন্দ্র, সেন্টার অফ ফোরেহেড, কপালের ঠিক মাঝে, পিনিয়াল গ্ল্যান্ডের কাছে। সেন্টার অফ পিস, শান্তি কেন্দ্র, কপালের ঠিক উপরে, হাইপোথ্যালামাস থাকছে সেখানে। আর সবার উপরে থাকছে জ্ঞান কেন্দ্র। মানুষ যখন সমস্ত কিছু জেনে যাচ্ছে তখনই বলা হচ্ছে জ্ঞান, টপ অফ হেড, সেরিব্রাল কর্টেক্সের। এতগুলো আমাদের এর পরের যে স্লাইডটা আসবে ইন্টারনাল ট্রিপ, তার ক্ষেত্রে শুধু 2টো দরকার হবে। একদম 13 নম্বর উপরে সেন্টার অফ উইজডম, মাথার উপরে, এবং মেরুদণ্ডের নিচে সেন্টার অফ এনার্জি, 1 নম্বর এবং 13 নম্বরে। অন্তর্যাত্রা, ইন্টারনাল ট্রিপ থ্রু স্পাইন, মেরুদণ্ডের মধ্য দিয়ে
মেরুদণ্ডের মধ্য দিয়ে যাত্রা, কিছুটা ওঠা এবং কিছুটা নামা। কে নামবে, কে মেরুদণ্ডের মধ্যে যেতে পারে? আমরা নিজেরাও নিজেদের মেরুদণ্ডের মধ্যে যেতে পারবো না, কিন্তু আমরা আমাদের চিত্তকে চোখ বন্ধ করে আমরা আমাদের চিত্রকে মেরুদণ্ডের মধ্যে নামাতে পারি, তাকে ওঠাতেও পারি। শুরুতে বলা হয়েছিল যে অটো সাজেশন, সেলফ ইনস্ট্রাকশন এখানে কাজ করবে। নিচে কি ছিল? ১ নম্বরে শক্তি কেন্দ্র, উপরে কি? জ্ঞান কেন্দ্র। যদি আমরা শ্বাসকে বা নিজের চেতনাকে, চিত্তকে কেন্দ্রভূত করি জ্ঞান কেন্দ্রে, এবং ধীরে ধীরে যখন আমি শ্বাস নেব, ইনহেলেশন মানে উপর থেকে নামবে, পরবর্তী স্লাইডে এগুলোর বিস্তারিত বর্ণনাটা আছে। আমরা জ্ঞান কেন্দ্র থেকে শক্তি কেন্দ্রে আসব এবং শক্তি কেন্দ্র থেকে জ্ঞান কেন্দ্রে মেরুদণ্ডের মধ্য দিয়ে চিত্তের যাতায়াতটাই হলো ইন্টারনাল ট্রিপ বা অন্তর্যাত্রা, ভিতর মেরুদণ্ডের মধ্য দিয়ে যাতায়াত করাটা। ইন্টারনাল ট্রিপের একটা ভাগ যদি আমরা ভাবি। স্যার আপনার কথা তো শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে তো? আপনার তাহলে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। শোনা যাচ্ছে না? আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। হ্যাঁ, ম্যাডাম আপনার নেটওয়ার্কটা একটু দেখুন প্লিজ। স্যার কন্টিনিউ করুন প্লিজ। ওকে স্যার, কন্টিনিউ করুন। ওকে, থ্যাংক ইউ স্যার। অন্তর্যাত্রাতে পাশের ছবি একটা দেওয়া আছে, আর ডান দিকে আমাদের স্ক্রিনের ডান দিকে থাকছে একটা স্প্রিং এর মতো অংশ। স্প্রিং এর উপরে একটা বলের অংশ দেখতে পাচ্ছি। যদি আমরা কল্পনা করি বলের জায়গাটাই আমাদের চিত্ত এবং মন, বা যদি মন চিত্র যেটাই বলা হোক না কেন, চিত্তটা আরেকটু চেতনার থেকেই বেশি নেওয়া হয়, সেই কারণে চিত্ত শব্দটাকে দেওয়া হচ্ছে। ইনহেলেশন, শ্বাস যখন আমরা নেব, তখন শ্বাস যখন আমরা নেব উপর থেকে নিচের দিকে বলটাকে অনুভব করব, বলটা যেন উপর থেকে নিচের দিকে নামছে। এটাই হচ্ছে অন্তর্যাত্রা প্রথম ধাপ। অন্তর্যাত্রার দ্বিতীয় ধাপ হচ্ছে শ্বাস যখন ছাড়বো, আমাদের শ্বাস নেওয়ার পরে বলটার অবস্থান হবে মেরুদণ্ডের নিচে শক্তি কেন্দ্রে। তারপরে যখন শ্বাস ছাড়বো, সেই শ্বাসেরই প্রভাবে বলটা ধীরে ধীরে মেরুদণ্ডের মধ্য দিয়ে যাত্রা করবে উপরের দিকে। মেরুদণ্ড শেষ হয়ে গেল, তারপরে মাথার খুলি এবং তার উপরে জ্ঞান কেন্দ্র পর্যন্ত চলে আসবে। একটু আমরা স্যার আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। যখন শ্বাস ছাড়ছি, ধীরে ধীরে মেরুদণ্ডের মধ্য দিয়ে গেল উপরে, সেন্টার অফ নলেজ পর্যন্ত গেল। আবার যখন শ্বাস নেব, চিত্তকে আমরা মেরুদণ্ডের মধ্য দিয়ে নিচে নামাবো সেন্টার অফ এনার্জি পর্যন্ত। আর একবার দেখুন, শ্বাস ছাড়ার সাথে সাথে চিত্তর উপস্থিতি মেরুদণ্ডের মধ্যে দিয়ে উপরে যাবে। শ্বাস যখন নেব, ধীরে ধীরে চিত্তের অবস্থান আমরা মেরুদণ্ডের মধ্য দিয়ে নিচে নামাতে পারবো। সেন্টার অফ এনার্জি থেকে সেন্টার অফ উইজডম বা নলেজ পর্যন্ত এটা আমরা করতে পারি। আশা করি এই অংশ বুঝতে অসুবিধা হয়নি। সেন্টার অফ নলেজ হচ্ছে উপরে, জ্ঞান কেন্দ্র। সেখানে প্রথমে চিত্তকে আমরা কেন্দ্রিত করলাম। যখন আমরা শ্বাস নেওয়া শুরু করব, ধীরে ধীরে চিত্ত উপর থেকে নিচে নামবে এবং কত দূর আসবে? মেরুদণ্ডের টেল বোন পর্যন্ত, একেবারে শেষ পর্যন্ত। আবার শ্বাস ছাড়ার সাথে সাথে সেই অংশটা
আবার ধীরে ধীরে তার ঊর্ধ্বারোহণ শুরু হবে। কতদূর যাবে? একেবারে চটি পর্যন্ত মাথার। আমরা শ্বাসের সাথে যদি চিত্রের সিঙ্ক্রোনাইজ করতে পারি, আমরা নিজেরাই এর বেনিফিটেড হব এর দ্বারা। এরপরে অংশ আসছে পারসেপশন অফ ব্রিদিং, ডিপ ব্রিথ। ডিপ ব্রিথ আমরা জানি, খেলাধুলার ক্ষেত্রে আমরা সবাই ডিপ ব্রিথে অভ্যস্ত। পারসেপশন, সি মানে দেখা, পারসিভ করা, উপলব্ধি করা। আমরা খালি চোখে কিন্তু চিত্রকে দেখতে পাচ্ছি না, সেটা পুরোপুরি আমাদের পারসিভ করতে হবে, উপলব্ধি করতে হবে। আমাদের সেটা তখনই সম্ভব যদি আমরা আমাদের চেতনাটাকে জাগ্রত করে রাখতে পারি। এখানে অন্য কিছু না, যে রেগুলেট করতে হবে, ব্রিদিংটাকে রেগুলেট করা। রেগুলেট আমরা প্রাণায়ামের মধ্যে জেনে গেছি, যত স্লো করব আর যত ডিপ করব একই সাথে সেটাকে রিদমিক করতে হবে। স্লো, ডিপ, রিদমিক, তিনটে, তবেই আমরা আরো অনেক বেশি করে উপকৃত হব। এখানে দুটো পার্ট আছে, কনসেন্ট্রেট করব প্রথমে কোথায়? ন্যাভেল রিজিয়নে, প্রথমে নাভির ক্ষেত্রে। আমরা যেটা শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, মেরুদণ্ডের মধ্য দিয়ে চিত্ত যাতায়াত করছিল, এটা একটা অংশ। পরে আমরা শিফট করব যে শ্বাসটা আমাদের চিত্তকে নাভি অঞ্চলে কেন্দ্রীভূত করব। আমরা দেখব যখন শ্বাস নিচ্ছি, আমরা শুয়ে থাকাকালীন অবস্থাতেও আমরা দেখেছি যখন শ্বাস নিই আমাদের পেট উপরে ওঠে আবার নিচে নামে, পেটের অংশ উপরে উঠছে নামছে, এটা একটা পার্ট। দ্বিতীয় অংশে থাকবে এই যে অ্যাটেনশনের অংশ, নাভি থেকে আমরা ন্যাসাল যে নাসা ছিদ্র তার মিড পয়েন্ট জাংশনে, যদি মনে করি নাক থেকেই তো আমরা শ্বাস নিচ্ছি, এটা যদি এন্ট্রি গেট, দরজা ভাবি, চিত্তকে এখানে গেট কিপার হিসেবে আমরা রাখবো। গেট কিপার মানে প্রহরী। প্রহরীর অনুমতি ছাড়া কেউ ভিতরে যাবে না, কেউ বাইরে আসবে না। দ্বিতীয় জায়গায় আমরা যখন শ্বাস নেব, চিত্তকে আমরা এই ঠিক ডান এবং বাম নাসারন্ধ্রের যে জাংশনটাকে বসিয়ে রাখবো এবং পুরোপুরি সচেতনভাবে আমরা শ্বাসকে ভিতরে ঢুকতে দেব এবং বাইরে বেরিয়ে আসতে দেব। আমরা কি কখনো জল খাই অবচেতনে? সম্ভব না। কিন্তু আমরা কথা বলছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি, যা কিছু করছি তার মধ্যে শ্বাস চলছে, সেটা আমরা খেয়াল করি না। যতটা আমরা খেয়াল করব ততটাই আমাদের কনসেন্ট্রেশন বাড়বে, আমাদের পারিপার্শ্বিক চিন্তাতে সমস্তটা, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় সবকিছুই বাইরে টানছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক সবাই বাইরে টানছে। তার সাথে এখন মোবাইল, সোশ্যাল মিডিয়া সবাই বাইরে টানছে। এটার একটা অংশ কিভাবে আমাদের অন্তর্মুখী হতে হয়। অন্তর্মুখী না হলে ফ্লারিশ করাটা যাবে না। একই সাথে বাইরের সব কাজ এবং ভিতরের কাজ এবং নিজের আপলিফমেন্ট হতে পারে না। কিছু পেতে গেলে ছাড়ার জায়গায় আসতেই হবে। এই অংশটা আগে যেটা বলছিলাম যে শিফটিং অফ অ্যাটেনশন, প্রথম নাভেল রিজিয়ন, তারপরে যে নস্ট্রিলের জাংশনে, সেটা এখানে দেখানো আছে। এরও একটা ভিডিও ছিল, ওটা কাজ করছে না। প্রথমে আমি শ্বাস নেব যখন, তখন নাভেল রিজিয়নে আমি ফোকাস করব, নাভি কেন্দ্রের কাছে। আর দ্বিতীয় অংশে আমি সেটাকে কেন্দ্রীভূত করব যে নেজাল যে জাংশনটা থাকছে সেখানে। এইটা ছবিটা একটাই কারণে আমি আনলাম, দুটো ক্যালকুলেশন আছে। বাম দিকে দেখুন 15 গুণ 60 গুণ 24, 21,600। আমরা একদিনে যদি 15টা করে 1 মিনিটে শ্বাস নিই, শ্বাস নেওয়া ছাড়া প্রশ্বাস এবং নিঃশ্বাস মিলে একবার, যদি 1 মিনিটে 15টা হয়, তাহলে সারা দিনে 21,600 বার আমরা শ্বাস নেওয়া কমপ্লিট করতে পারি। যদি আমরা শ্বাস নেওয়ার পরে
আর এই 15টাকে যদি আমরা কমিয়ে দিতে পারি তাহলে আমাদের রেসপিরেশনের ক্যাপাসিটিটা আরো বাড়বে। বলেছিলাম যে ব্যস্তানুপাতি যত সংখ্যা কমবে আমাদের পারফরমেন্সটা রেসপিরেটরি সিস্টেমের পারফরমেন্সটা বাড়বে। যদি আমরা 4-এ আনতে পারি 15টাকে, তাহলে আমরা কত পাবো? 5760 গুণ করে দেখতে পারো। কিভাবে হবে বলছি, যে 15টাকে কিভাবে আমরা 4-এ আনতে পারি। প্রথমে ঘড়ির দিকে এবারে যদি আমরা দেখি, 1 মিনিট মানে 5 সেকেন্ড। প্রথম 5 সেকেন্ডে আমরা শ্বাস নিলাম, প্রথম 5 সেকেন্ডে আমরা যদি শ্বাস নিই, প্রথম 5 সেকেন্ডে যদি আমরা শ্বাস নিই, তারপরে 6 থেকে 15 সেকেন্ড পর্যন্ত যদি আমরা শ্বাস ছাড়ি, মানে ইনহেলেশন করলাম 5 সেকেন্ডে, এক্সহেলেশন করলাম 10 সেকেন্ডে, 5 আর 10 মিলে 15 সেকেন্ড। তাহলে ঘড়িটাকে যদি 4টে কোয়ার্টারে ভাগ করি, 15 সেকেন্ডে কত হচ্ছে? একবার, পরের 15 সেকেন্ডে আর একবার, তারপরে 3টে 15 সেকেন্ডে, 3টে 5-এ 15 সেকেন্ডে 3 বার, এবং 45, 46 থেকে 60 এই অংশ 4 বার। আমরা কন্ট্রোল করতে পারি শ্বাসকে, যে 15 সেকেন্ড করে 4 ভাগ করে দিলাম 60 সেকেন্ডকে। প্রথম 5 সেকেন্ডে শ্বাস নেব, পরের 10 সেকেন্ডে শ্বাস ছাড়বো, তাহলে ইজিলি 4 হয়ে যাচ্ছে। এইবারে আরো কমানো যেতে পারে এই 4টাকে। কিভাবে? আমি যদি 10 সেকেন্ডে শ্বাস নিই, পরে 20 সেকেন্ডে যদি শ্বাস ছাড়ি, তাহলে 30 সেকেন্ডে শ্বাস নেওয়া ছাড়া একবার হলো, তাহলে 60 সেকেন্ডে 2 বার হবে। সহজ না যতটা আমি মুখে বলছি, দীর্ঘদিন যদি আমরা প্র্যাকটিস করি তো আমাদের হতে পারে। তবে খেয়াল রাখবেন যে যখন কেউ অনুশীলন করতে যাবেন, মাঝে যদি হাঁপিয়ে ওঠেন, ধীরে রিল্যাক্স, আবার নর্মাল ডিপ ব্রিথ নেবেন, আবার এটা প্র্যাকটিস করতে পারেন। ফল কি হবে? আমরা এই গ্রাফটা দেখেছি, আইআরবি, ইআরবি, এফআরসি, ভাইটাল ক্যাপাসিটি, এফআর, এগুলো আমরা জানি। নর্মাল শ্যালো ব্রিদিং, আমরা পুরো শ্বাস নিই যখন, বায়ুথলি কিন্তু পূরণ হয় না, যে কারণে 350 ml থেকে 400 বা 500 ml প্রত্যেক শ্বাস প্রশ্বাসে যেটা ছাড়ছি সেটা কম থাকছে। যদি ডায়াফ্রেমেটিক ব্রিদিং, এটাকে ডায়াফ্রেমেটিক ব্রিদিং বলা হয়, যে ডিপ ব্রিদিংটাকে, বা এটাকে বেলি ব্রিদিংও বলা হয়, যেটা পেট ভিতরে যাবে, পেট বাইরে আসবে। যদি পুরোটা নিই তখন বায়ুথলিগুলো পুরোপুরি সংকুচিত হবে, আবার পুরোপুরি প্রসারিত হবে। সংকুচিত মানে বায়ুথলি যদি পূর্ণ মাত্রায় কাজ করাতে পারি, তাহলে যে আমাদের ভাইটাল ক্যাপাসিটি থাকছে তা প্রায় 10 গুণ পর্যন্ত আমাদের শ্বসন তন্ত্রের কার্যকারিতাটা বেড়ে যেতে পারে। এর দ্বিতীয় অংশ হচ্ছে অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং। এটা আমরা দেখেছি, জানি যে অনুলোম বিলোমের মতো অন্য, কিন্তু বিভিন্ন গ্রন্থে বিভিন্ন ভাবে হাতের পজিশনটা দেখায়। জৈন যোগাতে যেটা করা হয়, বুড়ো আঙুল 5টা আঙুলকে ছড়িয়ে দেওয়া হলো, বুড়ো আঙুলটা বাইরের দিকে, তর্জনী মধ্যমাকে মাঝে রাখা হয়, এইভাবে রাখা হলো। ঘুরিয়ে দিলে কপালে তর্জনী এবং মধ্যমাকে কপালে রাখা হয়, আর বুড়ো আঙুল দিয়ে একবার ডান দিকের নাক, একবার বাম দিকের নাকের ক্ষেত্রে অনামিকা দিয়ে ধরা হয়। ঠিক ইন্ডেক্স এবং মিডল ফিঙ্গারটা কপালে থাকবে সাপোর্টের জন্য, বাকি দুটোতে একবার ডান দিকের নাসাছিদ্র, বাম দিকের নাসাছিদ্র ছাড়া হবে। এখানে কিছুই না, একই রকম, যে অনুলোম বিলোমের মতো। ইনহেলেশনটা করব, প্রথমে যদি আমি ডান নাক বন্ধ করি, বাম নাক দিয়ে ইনহেল করব, আবার ছাড়বো, এটা বন্ধ করব, ডান নাক দিয়ে ছাড়বো। এটা কম বেশি আমরা প্র্যাকটিস করেছি সবাই। এর সুবিধাটা এখানে কি? সুবিধাটা এখানে কনসাসনেস আর ব্রেথকে যদি আমরা সিঙ্ক্রোনাইজ করতে পারি, যেখানে আমাদের চিত্ত যাবে সেখানে আমাদের হিলিংটাও হবে। হিলিং মানে আরোগ্য লাভ। যদি কোথাও কোনো অবস্ট্রাকশন থাকে, সিওপিডি নামটা আজকের দিনে খুব পরিচিত। কেশব স্যারও বললেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী দীর্ঘদিন সিওপিডিতে ভুগেছিলেন।
সেটার থেকেও এই অবস্ট্রাকশন গুলো আমরা সরাতে পারি ধীরে ধীরে, একদিনে না। তার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নেব, না নিয়ে কারো যদি এরকম প্রিভিয়াস কোনো হিস্ট্রি থাকে অবশ্যই আমরা ডাক্তারের পরামর্শ নেব। প্রত্যেকটা শ্বাস নেওয়ার সাথে সাথে অ্যাটেনশনটা ভিতরে যাবে, অ্যাটেনশনটা বাইরে বেরোবে, আবার ভিতরে যাবে, বাইরে বেরোবে। এখানে সিনক্রোনাইজ করা হচ্ছে ব্রিদিং এর সাথে কনসাসনেস, ব্রিদিং এর সাথে ইনহেলেশন এবং এক্সহেলেশনটা, যেটা আমাদের চেতনটাকে পুরোপুরি রাখবো প্রত্যেকটা ক্ষেত্রে। এইখানে একটা আসছে অল্টারনেট ব্রিদিং এর আরো আরেকটা ভেরিয়েশন। ইউটিউব সার্চ করলে, আমরা যদি ইউটিউব সার্চ করি বক্স ব্রিদিং, এখন আমরা ইউটিউবে বক্স ব্রিদিং পাচ্ছি, কিন্তু 75 সালে যখন প্রেক্ষা মেডিটেশনটা হয়েছিল তখন কিন্তু বক্স ব্রিদিং কনসেপ্ট আসেনি। আচার্য শ্রী মহাপ্রজ্ঞাজি তখন সমতাল শ্বাস প্রেক্ষা, সমতাল, তালটা সমান থাকবে। ইনহেলেশন যদি আমি 5 সেকেন্ডে করি, হোল্ড করব 5 সেকেন্ড, এক্সহেলেশন 5 সেকেন্ড, আবার হোল্ড 5 সেকেন্ড। ইনহেলেশন 5, শ্বাস নিলাম 5 সেকেন্ড ধরে, শ্বাস ধরে রাখলাম 5 সেকেন্ড, শ্বাস ছাড়বো 5 সেকেন্ড ধরে, আবার হোল্ড করব 5 সেকেন্ড। পুরো প্রক্রিয়াটা বক্স ব্রিদিং বা স্কোয়ার ব্রিদিং নামে আমরা পাচ্ছি। ইউটিউব সার্চ করলেও প্রচুর ভিডিও এরকম পাবো, কিন্তু সবসময় সতর্ক থাকবেন। কারো আগে, কিছুক্ষণ আগেই বললাম, কারো যদি কোনো হাইপার টেনশন বা কোনো অবস্ট্রাকশন থাকে, বয়স্ক ব্যক্তি যারা ডাক্তারের পরামর্শে ওষুধ খাচ্ছেন, অবশ্যই তার নিজস্ব ডাক্তারের পারমিশন নেবেন যে এইটা করার মতো তার ক্যাপাসিটিটা আছে কিনা। এখানে যে অল্টারনেট ব্রিদিং এর সাথে হোল্ডিংটা জুড়ে দেওয়া হচ্ছে। একটা লিংক আমি চেষ্টা করছি দেখানোর। আমরা এখানে কি হবে, 5 সেকেন্ডে শ্বাস নিলাম, হোল্ড করলাম 5 সেকেন্ড, 5 সেকেন্ডে শ্বাস ছাড়লাম, আবার 5 সেকেন্ডে শ্বাস হোল্ড করলাম। এটা কেউ 2 সেকেন্ড দিয়ে শুরু করতে পারে, আবার কেউ 3 সেকেন্ড ধরলো, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। কারো যদি ক্যাপাসিটি বেশি থাকে তিনি আরো বেশি করতে পারেন, তবে শুরুতে আমরা কখনো এরকম বেশি যাব না, সতর্ক থাকতে হবে। এটা সমতাল শ্বাস প্রেক্ষা বক্স ব্রিদিং এর একটা ইউটিউব থেকে নেওয়া। খেয়াল করুন, শ্বাস নিলাম, হোল্ড করলাম, শ্বাস ছাড়লাম। কতক্ষণ ধরে শ্বাস ছাড়ছি, একবারে ছেড়ে দিচ্ছি না, আবার হোল্ড করলাম। চেষ্টা করবেন, যদি একটু আমরা এক্সপেরিয়েন্স করতে চাই করতে পারেন। কারো যদি অসুবিধা থাকে প্লিজ করবেন না। আশা করব প্রত্যেকে নিরাপদে বাড়িতে আছেন, তাহলে করতে পারেন, না হলে করবেন না। একটু ছোট্ট অভ্যাসটা করার জন্য আমি অনুরোধ করব যে প্রথমে কি, যতক্ষণ ধরে এখানে উঠছে দাগ বরাবর শ্বাস নেব এবং তারপরে ধরে রাখবো ততক্ষণ। শ্বাস নিলাম, ধরে রাখলাম, শ্বাস ছাড়ছি, আবার হোল্ড করলাম, শ্বাস ছাড়ার পরে হোল্ড, 2 জায়গায় হোল্ড। একটা সতর্ক, মানে আমরা এখন যদি কেউ এটা দেখে অভ্যাস করি, তবে আমরা ভুলে যেন না যাই যে আমার কোথায় অ্যাটেনশনটা রাখার কথা, নাভি অঞ্চলে। আমি যখন শ্বাস নিচ্ছি নাভিটা বা পেটের অংশটা উপরের দিকে উঠবে, যখন শ্বাস ছাড়বো পেটের অংশ নিচের দিকে নামবে। এটার দিকে দৃষ্টি দিতে গিয়ে যেন ওদিকের অ্যাটেনশনটা আমরা লুজ না করি। আরেকবার একটু আরেকটা রাউন্ড অনুশীলন যদি করতে পারেন দেখেন।
এর সাথে বেলি ব্রিদিং এর কনসেপ্টটা ধরে নিন। এরপরে শ্বাস নেব, পেট ফুলবে, পেটের অংশ। পেট ফোলা অবস্থাতেই হোল্ড। শ্বাস ছাড়বো, পেট সংকুচিত হবে। শ্বাস বাইরে রেখে হোল্ড করলাম। স্লাইডে আমরা ফিরে আসছি। লেশা ধ্যান, ওই বলেছিলাম যে তিনটে, প্রথমে অন্তর কায়োৎসার মনে পড়ছে রিল্যাক্সেশনের জন্য। ইন্টারনাল ট্রিপ কোনটা? মেরুদণ্ডের মধ্যে দিয়ে চিত্তের আসা যাওয়া, এই পর্যন্ত কমন। তারপরে শ্বাস প্রেক্ষা হতে পারে বা লেশা ধ্যান হতে পারে, বা আরো অংশটা নেয়। এই অংশে লেশা ধ্যান। ধ্যানটা কি? লেশা শব্দটা কিছুই না, ডান দিকের যে ছবিটা, একজন বসে আছে, তার পাশে বাইরের দিকে কিছু আভা মণ্ডল, এই শব্দটা লেশা ধ্যানের বা প্রেক্ষা মেডিটেশনের মধ্যে আছে। লেশা আভা, আমরা যেমন চিন্তা ভাবনা করব আমাদের চারিদিকে ঠিক তেমনি রঙের আভা মণ্ডল তৈরি হবে। ক্লিয়ার? আমরা যেমন বাইরে আভা মণ্ডল থাকবে, আমাদের থট প্রসেসটাও ঠিক তেমনি আসবে, ভাইস ভার্সা। থট প্রসেস এবং বাইরের আভা মণ্ডল। আমরা দেখেছি যে যদি কোনো ঠাকুর দেবতার ছবি টবি বা মূর্তি থাকে, পিছনে একটা গোলাকার চক্রের মতো থাকে, সেই রকম আমরা এই অনুভূতিটা পাই। কিছু মানুষের পাশে আমরা বসতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিছু মানুষের পাশে আমরা বসতে স্বাচ্ছন্দ্য করি না। এটা হয়ে যায় যে না, ওর চিন্তা ভাবনা ঠিক নেই, ওর পাশে বসতে পারবো না। এটা রেডিয়েট করে। Thoughts emit energy in the form of color vibrations and determines our mental, physical, emotional well-being. আমাদের সমস্ত well-being এর উপরে থট প্রসেস এবং আভা মণ্ডল দুটো একে অপরের পরিপূরক। আমাদের যেমন থট প্রসেস, চিন্তা ভাবনা যেমন হবে, আভা মণ্ডলটা ঠিক তেমনি থাকবে। আবার আভা মণ্ডল যেমন হবে, আমাদের থট প্রসেসটাও ঠিক তেমনি কার্যকরী হবে। এর জন্য 5টা ভাগ করা হয়। ওই যে 13টা চৈতন্য কেন্দ্র ছিল, তার মধ্যে থেকে লেশা ধ্যানে কেবলমাত্র নেওয়া হয় 5টা। হৃদয়ের কাছে সবুজ রঙের ধ্যান করা হয় অনাহত কেন্দ্রতে। বিশুদ্ধি কেন্দ্র, এটা আমরা কণ্ঠকূপের কাছে থাকছে। বিশুদ্ধি কেন্দ্রতে কি রঙের ধ্যান করব? নীল রং। দর্শন কেন্দ্র কোনটা? দুটো ভ্রুর মাঝে দর্শন কেন্দ্র। এটা ঠিক গেরুয়া রঙের মতো নয়, অরুণ আলো বলা হয়, ARUN। উদিত সূর্য, সূর্য যখন উঠছে যে আলোটা থাকছে সেটাকে অরুণ আলো বলা হয়। আর তার উপরে যেটা রাখা হবে, যে আমি সাদাটা বাদ দিলাম, কপালের ঠিক মাঝে আসবে জ্যোতি কেন্দ্র, সেখানে সাদা রঙের ধ্যান করা হবে। আর তার উপরে একদম মাথার উপরে জ্ঞান কেন্দ্র। জ্ঞান কেন্দ্র নামটা আমরা কিছুক্ষণ আগে থেকে দেখেছি। জ্ঞান কেন্দ্র, এই 5টা সেন্টার নিয়ে যে ধ্যানটা করা হয় সেটাই হয় লেশা ধ্যান। ঠিক 5টা অংশ নিয়ে লেশা ধ্যানটা করা হচ্ছে। কোন কোন অনাহত কেন্দ্র? হৃদয়ে সবুজ রঙের ধ্যান করা হবে, কণ্ঠকূপে আসবে নীল রঙের বিশুদ্ধি কেন্দ্রের। দর্শন কেন্দ্র দুটো ভ্রুর মাঝে, জ্যোতি কেন্দ্র কপালের ঠিক মাঝে, উপরে জ্ঞান কেন্দ্র। সময় আছে তো স্যার? 8:05 বাজে। একটু আমরা যদি ধারণাটা করতে পারি, আমাদের নিজেরা পরে কোনো সেশনে পরবর্তীতে একসাথে করা যেতে পারে, বা নিজেরাও অনুশীলন করতে পারবেন। মনে করুন চারিদিকে, প্রত্যেকের নিজের চারিদিকে সবুজ বাতাবরণ। চোখ বন্ধ করে বা আগে একবার দেখে নিতে পারেন, না দেখলে ফিল করতেও পারবো না আমরা। চারিদিকে সবুজ, আকাশে বাতাসে সব জায়গায় সবুজ রঙের কণা পরমাণু ভেসে বেড়াচ্ছে। আমরা যেটা শ্বাস নেব তার মধ্যেও আমরা যদি ভাবতে পারি, অনুভব করতে পারি যে শ্বাসটা নিচ্ছি তার মধ্যে দিয়েও সবুজ রঙের রেণু ভিতরে প্রবেশ করছে এবং বাইরে বেরিয়ে আসছে।
এটা যতক্ষণ চলছে সবুজ রঙের শ্বাস আমরা ইনহেল করলাম, সবুজ রঙের পরমাণুযুক্ত শ্বাস এক্সহেল করলাম। একই সাথে আমরা চিত্তকে হৃদয়ে অনাহত কেন্দ্রে কেন্দ্রিত করব। তারপরে দেখব ধীরে ধীরে সমস্ত শরীর আমাদের সবুজের পরমাণুতে ভরে গেছে এবং আমরা যে শ্বাসটা ছাড়বো সেটাও সবুজ রঙের শ্বাস। বাইরের পরিমণ্ডল, কিছুক্ষণ আগে যেটা বললাম আভামণ্ডল, আমাদের সবুজ সবুজে ভরে গেছে। এবং এক্ষেত্রে আমরা নিজের ওর আরেকটা ভাবনা রাখবো যে আমাদের ভাবধারা, থট প্রসেস আরো বেশি পিউরিফাই হচ্ছে, নির্মল হচ্ছে। যদি আমরা ভাবতে পারি আমাদের থট প্রসেসটা আরো বেশি নির্মল হচ্ছে, ডেফিনেটলি ইট ওয়ার্কস। যদি আমরা ঠিক ঠিক ভাবতে পারি, ভাবনাটা যদি ঠিক হয়, তাহলে আমাদের কাজ করবেই। এরপরে আমরা ভাবতে পারি বিশুদ্ধ কেন্দ্র, আমরা এখানে কোন রঙের ধ্যান করব? ময়ূরের গলাতে যে নীল রংটা থাকে সেই রকম উজ্জ্বল রঙের ধ্যান করব। এখানেও আমরা ফার্স্ট ভাববো কি চারিদিকে বাতাবরণে ময়ূরের গলার ন্যায় নীলের পরিমণ্ডল। ধীরে ধীরে আমরা শ্বাস, নীল রঙের শ্বাস নিচ্ছি। আমরা অনুভব করব যে আমাদের চিত্তের কে আমরা কণ্ঠকূপে কেন্দ্রিত করব। শ্বাসটা আমাদের পুরো শরীরে নীল বর্ণের পরমাণুতে ছড়িয়ে পড়ছে এবং যে শ্বাসটা আমরা ছাড়ছি সেটাতেও নীল বর্ণ থাকছে। আমাদের আভামণ্ডল চারিদিকে নীল নীলিমায় ভরে গেছে এবং আমরা ভাবনাটা রাখবো আমাদের বাসনা, ইমোশন অনুশাসিত, কন্ট্রোল হচ্ছে। আমাদের যখন কোনো ইমোশন থাকছে তার সাথে কণ্ঠকূপে আমরা যদি ভাবি এবং নীল রঙের যদি ধ্যান করি, পুরো মন নিয়ে চেতনার সাথে যদি ধ্যান করি, তো আমাদের ধীরে ধীরে সমস্ত বাসনা অনুশাসিত বা প্যাসিফাই হবে। অরুণ আলো যেটা বলা হচ্ছিল দর্শন কেন্দ্র, দর্শন কেন্দ্র কোনটা? দুটো ভ্রুর মাঝে। অরুণ আলো কোনটা? সূর্য যখন উদিত হয় তখন যে আলোর ছটাটা চারিদিকে থাকে সেটাই হচ্ছে অরুণ আলো। আমরা অনুভব করব একই রকম ভাবে, যে অনুভব করব যে চারিদিকে যদি আমরা বাড়ির ছাদে বসতে পারি, যে একদম ভোর 5টার সময় যখন সূর্য উঠছে সেই রকম আলো আসছে চারিদিকে, সেই আলো আমরা শ্বাস নেব। আমরা ব্রিদিংটাকে আরো ধীরে করব, স্লো, ডিপ, রিদমিক, এবং ফিল করতে চেষ্টা করব যাতে যে শ্বাসটা নিচ্ছি যেন অরুণ রঙের পরমাণু আমাদের ভিতরে আসে। একই সাথে চিত্তকে কেন্দ্রিত করব কোথায়? দর্শন কেন্দ্রে। যে শ্বাসটা ছাড়বো সেটাতেও যেন অরুণ আলোর ছটা চারিদিকে চলে আসে। আমরা ভাববো কোনটা? অন্তর্দৃষ্টি, ইনসাইট। আমাদের অন্তর্দৃষ্টি জাগৃত হচ্ছে। 4 নম্বর অংশ জ্ঞান কেন্দ্র। অলরেডি আমরা জেনেছি যে জ্ঞান কেন্দ্র ঠিক মাথার উপরে থাকছে। আমরা এখানে কি কালার বলা হচ্ছে? প্রেক্ষা মেডিটেশনে বলা হচ্ছে সানফ্লাওয়ারের মতো, সূর্যমুখী ফুলের যে হলুদটা, সমস্ত হলুদ আবার একরকম নয়। ওরা বলছে, কল্পনা করাবে যে সূর্যমুখী ফুলের যে হলুদটা, সেই হলুদটা এখানে, সেই হলুদের ধ্যানটা করার জন্য বলা হয়। একই রকম ভাবে আমরা ধীরে ধীরে শ্বাস নেব, হলুদ রঙের পরমাণু ভিতরে আসবে, সেটা অনুভব করব। চিত্তকে আমরা জ্ঞান কেন্দ্রেতে কেন্দ্রিত করব। পুরো শরীর যেন হলুদ রঙের পরমাণুতে ভরে যায়। যে শ্বাসটা ছাড়বো সেটা যেন আভামণ্ডলকে আরো বিকশিত করে। আর আমরা ভাববো কি জ্ঞান চক্ষু বিকশিত হচ্ছে। লাস্ট যেটা করা হয় জ্যোতি কেন্দ্র প্রেক্ষা। জ্যোতি কেন্দ্র কোনটা? কপালের ঠিক মাঝে। কল্পনা করব কিসের? ফুল মুন হোয়াইট, পূর্ণিমার চাঁদ। আরো যদি সেটা পাহাড়ি অঞ্চল হয়, দেখেই এমনি ঠান্ডা মনে হবে। সেটা কি? তার সাথে রিলেটেড। দেখানো হয় যে ক্রোধ শান্ত হচ্ছে। আমরা এটা ভাবতে পারি। ভাবনাতে এটাও রাখতে পারি
যে সামনে থেকে টর্চ যদি কেউ কারোর কপালে ধরে, ঠিক যেভাবে সূর্যে বা চাঁদের আলোটা এসে কপালে পড়ছে এবং পুরো কপাল বা জ্যোতি কেন্দ্র তো পুরো থাকছে, সঙ্গে পুরো শরীরটা ফুল মুন হোয়াইট হয়ে গেছে। চিত্তকে আমরা জ্যোতি কেন্দ্রতে কেন্দ্রিত করব এবং ধীরে ধীরে ভাববো সমস্ত শরীর আমাদের সাদা ফুল মুন হোয়াইটের যে পরমাণুতে ভরে গেছে। যে শ্বাসটা আমরা ছাড়বো সেটাতেও যেন পূর্ণিমার চাঁদের যে সাদা আলোর কণা তার বিচ্ছুরণ যেন আমরা অনুভব করতে পারি। ধীরে ধীরে এটাই ভাববো যে আমাদের ক্রোধ শান্ত হচ্ছে। 3 বার যদি আমরা ভাবি শান্ত হচ্ছে, শান্ত, যতটা আমরা এটাকে প্রলং করব ততটা আমাদের এফেক্টিভিটিটা বেশি হবে। শান্ত হচ্ছে, শান্ত হচ্ছে এবং অবশেষে শান্ত হয়ে গেছে, সেটাও আমরা অনুভব করতে পারি। এবং যদি ঠিকভাবে করব অটোমেটিক্যালি ক্রোধ শান্ত হবে। যখন কিছু কিছু ক্ষেত্রে এটা প্র্যাকটিস করেছিলাম গাইডেড মেডিটেশনের মধ্যে, নিজেরা ফিল করেছিলাম বা যখন এখন নিজে করি বা ভাবি, তো এখনের যে সমস্ত ট্রেনারদের আওয়াজটা আশা করি মনে থাকে সেই রকম ভাবে। যদি এই পর্যন্ত এটার অংশ ছিল যে একসাথে আমরা এখানে দেখলাম কি যে শ্বাস প্রেক্ষা, চেষ্টা করা হলো যে শ্বাসকে আমরা দেখতে পাচ্ছি কি না, খালি চোখে আমরা দেখতে পাবো না, চেতনার মাধ্যমে দেখতে পাবো, পারসিভ করতে পারবো, পারসেপশন অফ ব্রিদিং, সেই অংশটা এখানে বলার চেষ্টা করেছি। এটা প্রেক্ষা মেডিটেশনের একটা অংশ। এই পুরো প্রক্রিয়াটার জন্য আমি কৃতজ্ঞতা জানাই আবারও সেবা ভারতী মহাবিদ্যালয় কাপগাড়ি, যাদের আমন্ত্রণে আলাপনে আমি আসতে পেরেছি। আমি গর্বিত এবং আমি সম্মানিত। যে সমস্ত বই, জৈন যোগার যে সমস্ত বই ব্যবহার করেছি, যাদের এই টপিকটা তৈরি করতে, তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা জানাই। আর অনলাইন ওয়েবসাইট, ইউটিউব আর ফেসবুকের যে কন্টেন্ট রাইটাররা আছেন, যাদের থেকে আমি শেয়ার করলাম স্ক্রিনগুলো, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। যাদের নাম মেনশন করতে পারলাম না, অথচ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাকে এই প্রস্তুতিটা নিতে সাহায্য করেছে, সবার প্রতি আমি কৃতজ্ঞ। ধন্যবাদ। এতক্ষণ ধরে চেষ্টা করেছি আমি যতটুকু জানি আপনাদের সবার সাথে ভাগ করে নিতে। যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি নিজে উপকৃত হব। অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি ডক্টর রাজশ্রী কয়াল মহাশয়কে। তার যে আলোচ্য বিষয় আজকে আমাদের ৭২তম পর্বে আমাদের সামনে উপস্থাপন করলেন, শ্বাস প্রেক্ষা বিষয়ে বিস্তারিতভাবে আলোকপাত করলেন, আমাদের সকলকে সমৃদ্ধ করলেন, ঋদ্ধ করলেন। সত্যিই একটা অভিনব বিষয়, সত্যিই আমরা অনেক কিছু জানতে পারলাম। অনেকটা আজকের লেকচারটা একটা ওয়ার্কশপের মতো হয়ে গেল আমাদের কাছে। আমি নিজেও স্যার যখন বলছিলেন আমি বারবার অনুশীলন করার চেষ্টা করছিলাম যে এভাবেও বিষয়গুলোকে আমরা এভাবে গভীরভাবে ভাবি না সচরাচর, তবুও নিজেদেরকে সুস্থ রাখার জন্য, ভালো স্বাস্থ্য রক্ষার জন্য, সকলে সর্বোপরি জাতীয় স্বাস্থ্য রক্ষার জন্য এই ধরনের। স্যারকে একটু ইন্টারাপ্ট করছি স্যার, প্লিজ 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 একটা বলছি। আমি মাঝে বলেছিলাম যে পঞ্চ ইন্দ্রিয় আমাদের বাইরের দিকে টানছে, তার সাথে মোবাইলও টানছে, সোশ্যাল মিডিয়াও টানছে। আমরা মোবাইলে হাত দিয়ে যে কতক্ষণ, মুহূর্তের মধ্যে কত 5 মিনিট থেকে 50 মিনিট কখন চলে যাচ্ছে। বাইরের দিকে যদি না গিয়ে যদি আমরা অন্তর্মুখী হই, তো নিজের পরিপূর্ণ বিকাশে সাহায্যের ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। যদি কারো কাজে লাগে আমি নিজেকে ধন্য, কৃতার্থ মনে করব। আপনাদের সহযোগিতা যদি সবার মাধ্যমে সবার কাছে পৌঁছতে পারি, সেটাই আমার পাওনা। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার আরও একবার বিষয়গুলো উপস্থাপন করার জন্য সুন্দরভাবে। ইতিমধ্যেই আমরা শুনলাম আজকের এই ৭২তম পর্বে শ্বাস প্রেক্ষা সম্বন্ধে। আমাদের সঙ্গে আছেন ডক্টর রাজশ্রী কয়াল মহাশয়, যিনি বিস্তারিতভাবে বিষয়টি উপস্থাপন করলেন আমাদের সঙ্গে। ইতিমধ্যেই স্যারকে জানিয়ে রাখি আজকের এই পর্বে আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক পরিমল দেবনাথ মহাশয়, ডক্টর সুব্রত মল্লিক মহাশয়, ডক্টর কালিদাস কারক মহাশয়, ডক্টর প্রদীপ্ত কুমার গিরি মহাশয়,
সবিতা সৎপথী দিদিভাই সহ শারীর শিক্ষা এবং ক্রীড়া বিজ্ঞান জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা আমাদের সঙ্গে আছেন। আমি সকলের উদ্দেশ্যে এই ফ্লোরটা ওপেন করছি। যদি কারোর কোনো প্রশ্ন বা কোনো সাজেশন থাকে, আপনারা কাইন্ডলি হ্যান্ড রেজ করে বা সরাসরি আনমিউট করে আমাদের মুখ্য আলোচকের সাথে কথা বলতে পারেন। অলরেডি আমি বলার আগেই আমাদের মুখ্য আলোচক তার সাজেশন চেয়ে নিয়েছেন আপনাদের কাছে, তবুও আমাদের প্রথম যে হ্যান্ড রেজ করেছেন সবিতা সৎপথী দিদিভাই, আমি দিদিভাইকে অনুরোধ করব আপনি আনমিউট করে সরাসরি আমাদের মুখ্য আলোচকের সঙ্গে কথা বলুন প্লিজ। দিদিভাই বলুন, আপনার কথা আওয়াজ আসছে না, কথা বলুন। আমার কথাটা শোনা যাবে না। এটা খুব ভালো লেগেছে, ভীষণ সমৃদ্ধ হয়েছি। দিদিভাই ভয়েস ব্রেক করছে, আপনার আওয়াজ স্পষ্ট আসছে না আমাদের কাছে। কাইন্ডলি একটু স্থান পরিবর্তন করে যদি কথা বলেন বোধহয় বিষয়টা পরিষ্কার হবে। নেটওয়ার্কের কোনো সমস্যাজনিত কারণ আমরা শুনতে পাইনি। যাই হোক, এটুকু বুঝতে পারলাম তাতে দিদিভাই একটা কথাই বললেন যে ভীষণ সমৃদ্ধ হয়েছি এবং ভীষণ ভালো লেগেছে, তার এইটুকুই শুনতে পেয়েছি। তবুও দিদিভাই যদি পরে আমাদের সঙ্গে যুক্ত হন, আমরা আবার সবিতা দিদিভাইয়ের তার সাজেশন আমরা নেব। যদি কারো কোনো স্টুডেন্টদের কোনো প্রশ্ন থাকে আজকের এই আলোচ্য বিষয়বস্তু সম্বন্ধে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে, তোমরা সরাসরি আনমিউট করে স্যারের সাথে কথা বলতে পারো। যাই হোক, আমরা স্টুডেন্টদের কোনো প্রশ্ন চ্যাট বক্সে পাইনি বা কোনো হ্যান্ড রেজ পাচ্ছি। একটা পেয়েছি স্যার, অলরেডি একটা প্রশ্ন আমরা চ্যাট বক্সে পেয়েছি। স্যার, প্রেজেন্ট মুভমেন্ট অ্যাওয়ারনেস থাকার কয়েকটা পদ্ধতি নিয়ে আলোচনা করলে উপকৃত হব। স্টে ইন প্রেজেন্ট আপনি সাসপেক্ট স্যার প্রথমেই বলেছিলেন, সে বিষয়ে যদি কিছু পদ্ধতি বলে দেন। একজন ছাত্র অরণ্য আহির, আমাদের 4th সেমিস্টারের ছাত্র, প্রশ্নটি তুলে ধরেছে। প্রেজেন্ট মোমেন্ট বলতে এখানে সমস্তটা কিন্তু নির্ভর করছে শ্বাস। যতক্ষণ আমরা শ্বাস নিচ্ছি সেটাই কিন্তু আমরা প্রেজেন্ট মোমেন্ট হিসেবে ধরা হচ্ছে, অন্য কোনো মুভমেন্ট নয়। প্রেজেন্ট মোমেন্ট আমরা না অতীতের কথাটা ভাববো, অতীতে কি ঘটে গেছে সেটা নিয়ে আমরা ভাববো না, আবার ভবিষ্যতের কল্পবিলাসের মধ্যেও আমরা থাকবো না। যতক্ষণ শ্বাস নিচ্ছি শ্বাস ছাড়ছি, এর থেকে বড় আর প্রেজেন্ট মোমেন্ট হতে পারে না। এখানে অন্য অনেকগুলো ভাবনা থাকতে পারে, কিন্তু আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু আমি রাখার চেষ্টা করেছি শ্বাসের মধ্যেই প্রেজেন্ট থাকা, শ্বাসের মধ্যেই অ্যাক্টিভ থাকা, শ্বাসের মধ্যে অ্যালার্ট থাকা। আমি শ্বাস নিচ্ছি, আমি চেতনাকে কখনো জ্যোতিকেন্দ্র, কখনো অনাহত কেন্দ্রে কেন্দ্রিত করছি। আবার একই সাথে আমি অন্য কোনো থট, বিকেলে মাঠে গোল করতে গেলাম, পারলাম না, বল অন্য কেউ পাস দিল বা অন্য কাউকে পাস দিলাম, এটা কিন্তু একই সাথে চলবে না। আমি একই সাথে তিনটে অস্তিত্ব যদি ভাবি অতীতকাল, বর্তমানকাল আর ভবিষ্যৎকাল, বর্তমানে থাকবো এবং প্রেজেন্ট শ্বাসেই থাকবো, তখন কিন্তু অতীতের এবং ভবিষ্যতের কোনো অংশ, কোনো মোমেন্ট বা কোনো ভাবনা চিন্তা আমি এই বর্তমানের বাইরে রাখবো না। সমস্তটা আমি কিন্তু শ্বাসকে কেন্দ্রিত করে রাখবো। যদিও এখানেও বলা হয়েছে যদি অন্য কোনো ভাবনা বা তার তরঙ্গ আসে, সেটাকে নিয়ে বিচার বিশ্লেষণ করতে বসবো না। কিছু ভাবনা চিন্তা আসবে অটোমেটিক্যালি, সেগুলো আবার চলেও যাবে অটোমেটিক্যালি। আমার সমস্ত জাগরুকতার সাথে, আমার চেতনার সাথে আমি প্রেজেন্ট মোমেন্টে শ্বাসের উপরে আমি নিজেকে আরো বেশি নিয়ন্ত্রিত করব, আরো বেশি কেন্দ্রিত করব, যাতে করে আমি আমার অন্তর্মুখীনতাটাকে বজায় রাখতে পারি। এইটুকু, অন্য কোনো কিছু না। অসংখ্য ধন্যবাদ স্যার। আশা করি বোঝাতে পেরেছি।
চেষ্টা করলাম যতটুকু আমি জেনেছি। আমি সেই সঙ্গে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়। স্যারের কাছে ক্ষমা চাইছি, আমি নামটি নিতে ভুলে গেছিলাম, আমি এইমাত্র জাস্ট ইনবক্স চেক করে দেখলাম। স্যারকে অনুরোধ করছি আজকের এই আলোচনা প্রসঙ্গে যদি আপনার কোনো সাজেশন বা কোনো কিছু মতামত আমাদের সামনে তুলে ধরেন, প্লিজ স্যার। প্রণাম। আমি একটু পরের দিকে এসেছি, একটা জরুরি কাজে ছিলাম, একটু পরের দিকে এসেছি। তবে একটা জিনিস আমি রাজশ্রীর দৃষ্টি আকর্ষণ করছি, স্যার সেটা হচ্ছে যে রাত্রিরে যখন আমি শুই তখন সারা দিনের নানান চিন্তা এসে মাথার মধ্যে জড়ো হয়, ফলে ঘুম আসতে ওই সময়টা ঘুম আসে না। এরকম প্রায় হয়। সেই সময় আমি যেটা নিজের থেকেই, নিজের অজ্ঞানেই আর কি, মানে অবচেতন ভাবেই আমি কি করি, ঘুম আসার জন্যে আমি আমার প্রতিটি শ্বাস আমি অনুভব করা এবং গোনা, ঠিক আছে, সেইটাই আমি কনসেন্ট্রেট করি। এবং প্রায় দিনই আমি দেখেছি যে আমি এই 5, 6, 7 শ্বাস গোনার মধ্যে আমি কিন্তু ঘুমিয়ে গেছি, ঠিক আছে। শ্বাসটা আমি কনসেন্ট্রেট করেছি। এর মধ্যে কিছু একটা কোনো বিজ্ঞান আছে বা তোমার যে নিজস্ব অ্যানালিসিস এগুলো তার সঙ্গে শুট করছে কি আমি জানি না, কারণ পুরো লেকচারটা শুনে নিবে, সরি। তা এইটা আমার আমি দেখছি এটা প্রথমে এটা খেয়াল করিনি। এই যে তোমার লেকচারটা শোনার পর আমার মাথায় এলো যে আমি তাহলে আমার ইন্দ্রিয় দিয়ে এটাকে অনুভব করার চেষ্টা করছি যে এই শ্বাসটা যাচ্ছে আসছে, এবং আমি সেটাকে কাউন্ট করছি এবং কনসেন্ট্রেট করছি যে হ্যাঁ আমি ঠিকমতো শ্বাসটা নিচ্ছি আর নিচ্ছি কিনা। এবং ওই তোমার কথা অনুযায়ী না জেনেই আমি অন্য সমস্ত চিন্তাগুলোকে সেট অ্যাসাইড করে দিচ্ছি, দিয়ে একেবারে টোটালি আমি শুধু ওই শ্বাস বায়ুর উপরে আমি বা শ্বাস প্রশ্বাসের উপরে আমি কনসেন্ট্রেট করছি, এবং আমি সাকসেসফুল হয়ে যাই, ঘুমিয়েও পড়ি, ঠিক আছে। এর এর অ্যানালিসিসটা তুমি বলতে পারবে আদৌ তোমার সঙ্গে এটা ম্যাচ করছে কি না, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। যতটুকু শুনলাম খুবই ভালো লাগলো। তুমি ভালো তো বলতেই পারো, ভালো বলো, জানো, তুমি এই নিয়ে চর্চা করো। আপনাদের থেকেই শেখা স্যার, আপনাদের কাছেই হাতে করি। ঠিক আছে, সেটা আমাদের সৌভাগ্য। ধন্যবাদ, খুব ভালো হয়েছে। যতটুকু শুনেছি খুব ভালো লেগেছে। বাকি আর যারা সবটা শুনেছে তারা বলতে পারবে। হ্যাঁ, তোমাকে আমার অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই অধ্যাপক দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, যিনি আজকের আলোচনা, আজকের বিষয় এর সঙ্গে সম্পর্কিত একটি উদাহরণ, বাস্তবিক উদাহরণ তিনি তুলে ধরলেন, তিনি আমাদের সঙ্গে শেয়ার করলেন। স্যারকে আরও একবার যথাযোগ্য সম্মান, কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। স্যার সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। এরপর আমরা যাব সাজেশন নেব। আমাদের সঙ্গে প্রতিটা এপিসোডই থাকেন এবং তার মূল্যবান সাজেশন, তার মতামত শেয়ার করে আমাদেরকে সমৃদ্ধ করেন, ঋদ্ধ করেন ডক্টর সুব্রত মল্লিক স্যার। আমি স্যারকে অনুরোধ করব, স্যার যদি আজকের এই আলোচনা প্রসঙ্গে যদি আপনি কোনো সাজেশন বা কিছু মতামত পোষণ করেন, প্লিজ স্যার। ক্ষমা চেয়ে নিচ্ছি, এই মুহূর্তে স্যার কোনো কারণে লেফট হয়েছেন, আমরা এই মুহূর্তে স্যারকে দেখতে পাচ্ছি না। যাই হোক, যদি কারোর কোনো সাজেশন বা কিছু মতামত থাকে আপনারা কাইন্ডলি আনমিউট করে সরাসরি মুখ্য আলোচকের সামনে তুলে ধরতে পারেন। হ্যাঁ নমস্কার। নমস্কার কালিদাস স্যার, নমস্কার, শুভ সন্ধ্যা। আপনি রাজশ্রী স্যার নমস্কার, এবং সমস্ত সিনিয়র যারা রয়েছেন প্রফেসর সমস্ত নমস্কার। কাবগাড়ির অর্গানাইজিং সেক্রেটারি ইনক্লুডিং অল মেম্বার্স সমস্তকে নমস্কার। আমার একটু জানার ছিল রাজশ্রী স্যার যে
আমরা শ্বাস নিচ্ছি, যেটা ক্যালকুলেশন করলেন যে 15 বার পার মিনিট, আর 24 ঘন্টায় যেটা হচ্ছে 21 সামথিং। তা এটাকে আমরা কমিয়ে আনবো, কমিয়ে আনার চেষ্টা করব। তো হোয়াট ইজ দ্য মেকানিজম, হুইচ ওয়ে উই ক্যান রিডিউস আওয়ার পালস? একটু যদি স্যার একটু শেয়ার করেন তাহলে একটু ভালো হয়। কিছুই নয় স্যার, আমরা প্রথমে যদি 15টা 1 মিনিটে 15টা আনতে পারি, আমার ধীরে ধীরে ওই বাইরের যে বাতাসটা নিচ্ছে প্রাণায়ামের মাধ্যমে, প্রাণায়াম অন্য কিছুই তো না, শ্বাস বায়ুটাকে কন্ট্রোল করা। আমি প্রথমে যতক্ষণ শ্বাস নিচ্ছি, যদি আমি 5 সেকেন্ড ধরে ইনহেল করি, এক্সহেলেশনটাকে আরো প্রলং করব। আমি 5 সেকেন্ড ধরে শ্বাস নিলাম, আর যদি পরে 10 সেকেন্ড ধরে শ্বাস ছাড়ি, তাহলে 10 5 15 সেকেন্ড। আবার 15 সেকেন্ডে যদি শ্বাস নেওয়া, একবারে শ্বাস নেওয়া এবং ছাড়া মিলে যদি আমি 15 সেকেন্ড করতে পারি, তাহলে 30 সেকেন্ডে কটা হবে? 2টো। আবার 45 সেকেন্ডে কটা হবে? 3টে। 60 সেকেন্ডে কটা হবে? 4টে। স্যার বোঝাতে পারলাম? আমার ইনহেলেশনটা যতটা আসছে, এক্সহেলেশনটাকে আরো বাড়িয়ে দিচ্ছি। ও জাস্ট আমরা এটাকে অলরেডি আমাদের যে দমটাকে রাখবো বেশিক্ষণ ধরে, তাই তো? না কোনো যোগাসন বা প্রাণায়াম কিছু রয়েছে? অন্য কিছুই না, শুধু আমি ধীরে ধীরে ইনহেলেশনটাকেও বাড়াবো, এক্সহেলেশনটাকে আরো বাড়াবো, অন্য কোনো কিছুই না। ওকে ওকে, এটা নিজে নিজে অটো সাজেশন থাকবে, অটো মেকানিজম এখানে কাজ করবে একদম। ধীরে ধীরে। অন্য কোনো গাইডেড মেডিটেশন যদি আমরা নিই, ইউটিউবে অনেক পাবো আমরা। আরেকটা লিংক আছে, আমি শেয়ার করব কি স্যার একটা? প্লিজ 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 প্লিজ। এটা সোহমের উপরে আছে। ইউটিউবে যদি সার্চ করেন আপনারা এটাও পাবেন, বা এইরকম অনেকগুলো পাবেন। যেহেতু এটার সাথে ওই 108টা যদি সোহম, আমি এবং তিনি একই, এটা উপনিষদ থেকেই নেওয়া আছে। উপনিষদের যে 4টে মহাবাক্য আছে তার মধ্যে একটা সোহম ধরে নেওয়া হচ্ছে, যে সেটা যখন আমরা ইনহেল করব, তখন তো আটার করতে, উচ্চারণ করতে পারি না, ওটা মেন্টালি আটার করব। শ্বাস নিচ্ছি, মনে মনে বলবো শো, যখন শ্বাস ছাড়বো মনে মনেই বলবো হম। ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশনের একটা পার্ট। যখন আমরা শ্বাস নিচ্ছি মনে মনে বলবো শো, এবং যখন শ্বাস ছাড়ছি মনে মনে বলবো হম। এটা 108টা, উপরে স্ক্রিনেও দেখতে পাবে, 108টা প্রায় 15 সেকেন্ডের মতো সময় লাগে সেটাতে করতে। এটা করেও দেখতে পারেন। গাইডেড মেডিটেশনের হিসেবে ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা যেটা আপনাদের সুইটেবল মনে হবে করে দেখতে পারেন, একটুখানি দেখতে পারেন। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, এতে কি যে নর্মাল রেস্টিং রেসপিরেটরি রেট, এটা কি কিছু চেঞ্জ হবে? এখানে স্যার একটা জিনিসের উপরে ওদের বলা হয় যে যে বায়ুথলিটাকে যত বেশি আমরা কার্যকরী করতে পারবো, অন্য কোনো অংশ ভাবা হচ্ছে না স্যার। বাকি ফিজিওলজিক্যাল যে ফাংশনগুলো সেগুলো ঠিক থাকবে, এবং ধীরে ধীরে কাজ করার ফলে তার এফেক্টিভিটিটা বাড়বে। এখানে কম বেশিও করিয়ে নিতে পারা যায়।
এটাই তো স্যার, আর কিছু বলছিলেন? হ্যাঁ, হ্যাঁ এটাই যেমন স্যার একটু আমি বলি একটা, যে যেমন অ্যাথলেট যারা আছে, যারা আমাদের অলিম্পিক্স, এশিয়ান গেমস যারা প্র্যাকটিস করছে ফিজিক্যাল এক্সারসাইজ, তাদের যেমন হার্টবিটটা অলরেডি কম হয় ওই এক্সারসাইজের জন্য, আর এটা জাস্ট আপনার নিজে অভ্যাসের মাধ্যমেই তো সম্ভব, তাই তো স্যার? এটাও সচেতনভাবে যদি আমরা কমাতে পারি, হার্ট রেটটা আমরা এক্সারসাইজ করে বাড়িয়ে তারপর কমাতে হবে। এখানে কিন্তু মেকানিজমটা নিজেকে কমিয়ে এখানে আর বাড়ানোর জায়গাটা থাকে না। এবারে যদি বাড়িয়ে আমরা দৌড়ানোর সময় এই কোশ্চেন আমরা করে অভ্যস্ত হয়েছি যে রেসপিরেশন এবং সার্কুলেশন একই কয়েনের দুটো পিঠ, সেই অংশটা কাজ করবে। আপনারা ইউটিউব যদি সার্চ করেন সুবিধা মতো অনেকগুলো পাবেন। একদম একদম ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, খুব ভালো প্রেজেন্টেশন স্যার, জয়শ্রী স্যার, থ্যাংক ইউ। আবারও অশেষ কৃতজ্ঞতা জানাই ডক্টর কালিদাস কারক মহাশয়কে এবং অধ্যাপক দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় স্যারকে, তাদের সুচিন্তিত মতামত এবং প্রশ্ন উপস্থাপন করা এবং আমাদের মুখ্য আলোচককে তো বটেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। যদি আর কারো কোনো প্রশ্ন বা সাজেশন থাকে আপনারা কাইন্ডলি সরাসরি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আপাতত আর কোনো প্রশ্ন দেখছি না। আমি মুখ্য আলোচকের অনুমতি নিয়েই আমরা সরাসরি ধন্যবাদ জ্ঞাপনের দিকে এগিয়ে যাই আজকের পর্বের সমাপ্তির দিকে। আরও একবার সকলকে শুভ সন্ধ্যা এবং নমস্কার জানাই। আমরা এতক্ষণ ধরে শুনছিলাম সুস্থ দেহে সুস্থ মন, এই নিয়েই আলাপনের ৭২তম পর্ব, যে পর্বে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মুখ্য আলোচক রূপে ডক্টর রাজশ্রী কয়াল মহাশয়। আমাদের সঙ্গে শুরুতেই স্বাগত ভাষণ রেখেছিলেন অধ্যাপক ডক্টর দেবপ্রসাদ সাহু স্যার। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর কেশবচন্দ্র গোপ স্যার, মহাবিদ্যালয়ের ডক্টর অলোক সেন বর্মন স্যার, ডক্টর প্রদীপ্ত কুমার গিরি স্যার সহ আমাদের মহাবিদ্যালয়ের সমস্ত শারীরশিক্ষা বিভাগের অধ্যাপিকা বৃন্দদের যথাযোগ্য সম্মান, কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। সেই সঙ্গে আজকের এই পর্বে যারা আমাদের সঙ্গে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট অধ্যাপিকা বৃন্দ, বিশেষত আজকে আমাদের সঙ্গে ছিলেন ডক্টর অধ্যাপক পরিমল দেবনাথ মহাশয়, যদিও স্যার কিছুক্ষণ আগেই লেফট করে গেছেন। আমাদের সঙ্গে ছিলেন ডক্টর সুব্রত মল্লিক স্যার, স্যারও মোটামুটি ৮টা-১০-১৫ নাগাদ ছিলেন, প্রতিটা এপিসোডই থাকেন স্যার। এবং আমাদের সঙ্গে এখনও আছেন অধ্যাপক দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়, ডক্টর কালিদাস কারক মহাশয়, সবিতা সৎপতি দিদিভাই, সমস্ত শ্রদ্ধেয় গুণীজন এবং গুরুজনদের আমাদের সেবাভারতী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে, এন্টায়ার টিম অফ আলাপনের পক্ষ থেকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। সেই সঙ্গে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের আজকের এই পর্বের মুখ্য আলোচক ডক্টর রাজশ্রী কয়াল মহাশয়, যিনি আজকের এই আলোচনার কেন্দ্রবিন্দু, যার আলোচনার মাধ্যমে আমরা সকলেই সমৃদ্ধ হয়েছি, ঋদ্ধ হয়েছি এবং পরবর্তীতে আরও সমৃদ্ধ হব, ঋদ্ধ হব এই কামনা করি। আমরা মঙ্গলময় ঈশ্বরের কাছে কামনা করি স্যার সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সশরীরে আমাদের মহাবিদ্যালয়ে এসে আমাদের তথা আমাদের শিক্ষার্থীদের আরও বেশি সমৃদ্ধ করুন, এই কামনা রইবে। স্যারের একাডেমিক কেরিয়ার আরও ভালো হোক, স্যারের আগামী জীবন আরও সুন্দর হোক এই কামনা করি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমাদের এই প্রার্থনা রইবে। এছাড়াও আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের আজকের পর্বে উপস্থিত সেবাভারতী মহাবিদ্যালয় সহ অন্যান্য যে সমস্ত মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, তাদের সকলকেই একরাশ শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। পরিশেষে যাদের নাম নিতে পারেনি সেই সমস্ত গুণীজন, সেই সমস্ত শ্রদ্ধেয় শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গদের সকলকেই যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আলাপনের ৭২তম পর্বের শুভ সমাপ্তি ঘোষণা করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এভাবেই আলাপনের পাশে থেকে আমাদের এগিয়ে চলার পথকে প্রশস্ত করবেন এই কামনায় রইল। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি সবাই।